যাদের সাথে আমরা যে সমস্ত বিভাগের সাথে যৌথভাবে আমরা পরিচালনা মানে একটা আয়োজন করেছি, তাদের সকল কিছু একটা হলো সম্ভবত। সেখানে আমি সকলকেই স্বাগত জানাবো। আচ্ছা, আমি তাহলে অনুষ্ঠানটা শুরু করছি এবার। হ্যাঁ, প্রথম ভাবে আমাদের যে মূল বক্তা, আজকে প্রধান বক্তা, তিনিও জয়েন করে গেছেন অলরেডি। এবং আমাদের সাথে এই কোলাবোরেশনে আছেন স্কটিশ চার্চ কলেজ এবং মালদা কলেজ থেকেও জয়েন করেছেন, আমি দেখেছি। হ্যাঁ, ডক্টর মোসাফফর রহমান ও জয়েন মালদা কলেজ থেকে। ইয়েস ম্যাম, আমি আছি। হ্যাঁ 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 হ্যাঁ। এবং আমাদের কলেজের অনেকেই আছেন, সিনিয়র মোস্ট টিচার সজল আছেন। আমি তাহলে প্রথমে এবার আমি শুরু করছি যেটা আর কি আনুষ্ঠানিকভাবে শুরু করার আর কি কথা। আমাদের আজকে গত 5ই জুন, যেটা বিশ্বব্যাপী আর কি একটা পরিবেশ দিবস উপলক্ষে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে, উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য। কেননা পরিবেশ না থাকলে আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো না। পরিবেশের সাথে আমাদের অস্তিত্ব সুরক্ষিত আছে, তাদের বাইরে নয়। আমরা সবাই জানি এই বিষয়। এই জন্য আমাদের বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন। আমরা গতকালকে থেকে 5ই জুন এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্বের দিনটিকে উদযাপনের জন্য আমরা 4 দিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। 5ই জুন, 6ই জুন, 8 এবং 14 তারিখ। গতকালকে একটি আন্তর্জাতিক স্তরে একটি কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে প্রায় 400 বা তার বেশি কন্টেস্টেন্ট সেখানে পার্টিসিপেট করেছিল, স্টুডেন্ট থেকে শুরু করে সকলে। এবং অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা ভীষণ মানে এনকারেজ, ভীষণ উদ্দীপিত, ভীষণ ভাবে আমরা আনন্দিত সাথে যে এই 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 যে অংশটিতে তারা এরকম ভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা এরকম একটা সাড়া পেয়েছি। আজকে 6ই জুন, সেই দিনটিকে উদযাপনের সূত্র ধরেই আমরা একটি বক্তব্যের আয়োজন করেছি এবং এই মূল বক্তা হিসেবে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, ডক্টর ভারবী রয়, অ্যাসোসিয়েট প্রফেসর, স্কটিশ চার্চ কলেজ। উনি আজকে যে ওনার যে মূল বক্তব্য, সেই বক্তব্যটি হচ্ছে টেগোরস আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার, অর্থাৎ রবীন্দ্রনাথ প্রকৃতিকে কিভাবে দেখেছেন, কিভাবে আমাদের দেখা উচিত, তার একটা আলোচনা আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো। ভীষণ বক্তা। আমরা বেশ কয়েকদিন আগেই আর কি, বেশ কয়েক মাস আগে ওনার বক্তব্য শুনেছি এবং আমরা ভেবেছিলাম যে, বলেওছিলাম যে আমরা আবার শুনতে চাই। সো ফরচুনেটলি আমরা আজকে তাকে পেয়েছি। আগামী পরশু দিন ছাত্রছাত্রীদের জন্য কলেজে অফলাইনে একটি সিনেমা মুভি শো এর ব্যবস্থা করা হয়েছে, পরিবেশ সংক্রান্ত একটি মুভি শো। এবং 14 তারিখে আরো একটি লেকচার আমরা শুনবো, সেটা অফলাইনে হবে। সুতরাং এইভাবে আমরা পরিবেশ দিবসকে, বিশ্ব পরিবেশ দিবসকে উদযাপনের মাধ্যমে চেষ্টা করছি ছাত্রছাত্রী শুধু নয়, আমরা আমাদের সকলের মধ্যে একটি সচেতনতা বৃদ্ধি করা, কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করা। এবং আমরা আশা করছি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলি আমাদেরকে সাহায্য করবে আমাদের পৃথিবী, এই ধরণীকে রক্ষা করতে, এবং তার সঙ্গে আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সমর্থ হব। ক্ষুদ্র হলেও সেই ক্ষুদ্র প্রয়াসটা বৃহৎ আকারে আমার মনে হয় যে আমরা সফলতা নিশ্চয়ই পাবো। এবং এই বছরের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে থিমটা সেট করা হয়েছে, সেটা হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেসিলিয়েন্স। সুতরাং এই ধরিত্রীকে, ধরণী মাকে আমরা যদি সুরক্ষিত না রাখতে পারি, যদি আমরা দূষণমুক্ত না রাখতে পারি, তার প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকের উপর পড়বে। সুতরাং এই বিষয়টির উপর জোর দিয়ে এইবারের বিশ্ব পরিবেশ দিবসকে উদযাপন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আমি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি শ্রীমতী জয়শ্রী মন্ডলকে, কৃষ্ণনগর উইমেন্স কলেজে শ্রীমতী জয়শ্রী মন্ডলকে বলবো, অনুরোধ করবো যে আজকের প্রধান বক্তাকে স্বাগত জানানোর জন্য। আসলে থ্যাংক ইউ কল্পিতা দি। প্রিন্সিপাল ম্যাডাম অ্যাকচুয়ালি এই দায়িত্বটি এত সুন্দর করে পালন করেন,
আমাদের সমস্ত আমন্ত্রিত বক্তাদের, কিন্তু উনি বিশেষ কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন, তাই এই কাজটি আমাকে করতে হচ্ছে। আমি প্রথম বললাম কৃষ্ণনগর উইমেন্স কলেজের পক্ষ থেকে ডক্টর ভারতী রায় ম্যাডামকে ওয়েলকাম জানাচ্ছি। ম্যামের বক্তব্য আমি আগেই শুনেছি, অত্যন্ত সুবক্তা, এত ভালো লাগে আমার বক্তব্য শুনতে। এবং আজকের এই টপিকটা আমরা প্রথম থেকেই আমরা বিশ্ব পরিবেশ দিবস, যেটা অ্যাকচুয়ালি জুন, কিন্তু অ্যাকচুয়ালি একটা দিন তো নয়, সারা বছরের জন্য আমাদের ভাবা উচিত, সেটাই কাম্য আর কি। তবু আমার মনে হয় না কোনো কিছুকে একটু প্রায়োরিটাইজ করার জন্য আমাদের কোনো দিন একটু স্পেশাল ভাবে উদযাপন করতে হয়, যাতে জিনিসটা মনে থাকে, গুরুত্বটা অনুভূত হয়। সেই কারণে তো আজকে মানে আমরা যেভাবে 5 জুনে যখন প্রোগ্রামটা সাজাচ্ছিলাম, আমরা ঠিক এটাই ভাবছিলাম যে যেন বিভিন্ন দিক থেকে আলোচনাগুলো উঠে আসে, যাতে শুধুমাত্র পরিবেশ বলতে আমরা শুধুমাত্র বিজ্ঞান ভিত্তিক বিষয় বা একটু সায়েন্স রিলেটেড বিষয় বস্তুগুলোকে যেমন রাখবো, তার পাশাপাশি যেন এমন হয় যেন সবাই আমরা কানেক্টেড ফিল করতে পারি। তো আজকে যে টপিকটা আমরা শুনলাম ম্যাম বলবেন, সঙ্গে সঙ্গে আমরা এত আনন্দিত হয়েছিলাম যে টেগরস আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার, আমরা সত্যি বিভিন্ন গানে, ওনার কবিতায়, উপন্যাসে, গল্পে আমরা চোখ দিয়েছি, কিন্তু সেটা আপনার মুখ থেকে শুনতে আমরা প্রত্যেকে ভীষণ ভাবে আগ্রহী এবং উদ্গ্রীব হয়ে রয়েছি। আরো একবার ম্যাম, কৃষ্ণনগর উইমেন্স কলেজ সমস্ত জিওগ্রাফি ডিপার্টমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি, আমাদের সিনে ক্লাব, গ্রিন ক্লাব, এবং যে দুটি কলেজের সঙ্গে আমাদের কোলাবোরেশন এই প্রোগ্রামটা হচ্ছে, স্কটিশ চার্চ কলেজ এবং মালদা কলেজ, সকলের পক্ষ থেকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। ম্যাম, ইটস ওভার টু ইউ। Thank you so much. Am I audible? Yes, ma'am, absolutely. Okay. Thank you. So I'm really grateful and indebted to Krishnanagar Women's College, and of course all the collaborating clubs and departments. I thank you from the bottom of my heart, and special thanks to Principal Ma'am and all 3 coordinators who have made this event possible, and my special thanks to Kolpita, who is instrumental in this collaborative event between the 2 colleges, Krishnanagar Women's College and Scottish Church College. Thank you so much. আচ্ছা, আমার বক্তব্যে যাওয়ার আগে কিছু কথা আমি বলে রাখতে চাইছি। এক, সেটা হচ্ছে যে আমি একেবারেই মানে টেগর এক্সপার্ট নই, কিন্তু আমি আজকে যেটা বলবো সেখানে টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লেখায় যে বক্তব্যটা আছে সেটা কোনো থিওরির সাথে লিঙ্কড কিনা, বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে যেটা আমরা সেলিব্রেট করছি তার সাথে কি করে লিঙ্ক করা যায় সেটা একটু দেখাবো, চেষ্টা করব একটু। সেটা একেবারে আমার মানে বক্তব্যের শেষ দিকে আসবে, মানে আমার পুরো বক্তব্যটা কিন্তু একেবারেই টেগরস আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার নয়। তার আগে আমরা যেহেতু আমি দর্শনের ছাত্রী, তাই দর্শন ছাড়া তো আমার বক্তব্য হতেই পারে না, কোথাও না কোথাও একটু লিঙ্ক করবই। সেই জন্য আমি একটু এনভায়রনমেন্টাল ফিলসফি, এনভায়রনমেন্টাল এথিক্স এগুলো একটু ছোবো, এবং সেটা কিভাবে স্টুডেন্টরা এই যে অ্যাওয়ারনেস, আমরা তো এগুলো সবটাই অ্যাওয়ারনেসের জন্যই করছি, এই অ্যাওয়ারনেসটা কি করে আসতে পারে সেটার বোঝার দিক থেকে স্টুডেন্টদের, যদি একটি স্টুডেন্টও সেটা মানে বুঝে করতে পারে, সেটাই এই সেমিনারের মানে সাফল্য হবে আমার কাছে। আর আমি বলবো মোটামুটি ম্যাক্সিমাম 40 মিনিটস, তাই স্টুডেন্টদের একটা আইডিয়া থাকা দরকার যে কতক্ষণ কষ্ট করে শুনতে হবে। তাই জন্য আমি সবসময় কিছু বক্তব্যের আগেই বলে দিই যে 30 to 40 মিনিটস, তার বেশি নয়। স্টুডেন্টরা তোমরা বেশিক্ষণ আমাকে সহ্য করতে হবে না। আর যেহেতু অনলাইন, আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তাই ইন্টারঅ্যাক্টিভ তো এটা খুব একটা হবে না, তাও আমি চেষ্টা করব যাতে একটু ইন্টারঅ্যাক্টিভ হয়। প্রথমেই যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাকে বাদে 57 এখানে আছে, তার মধ্যে আমি ধরে নিচ্ছি টিচার সংখ্যা বাদ দিয়ে অ্যাটলিস্ট 45 স্টুডেন্টস তো আছেই। তো 45 সবাই হয়তো বলো না, কিন্তু আমাকে একটু কয়েকজন অন্তত আমাকে একটু আনমিউট করে বলো যে তোমাদের নাম, তোমাদের ডিপার্টমেন্ট, কারণ আমি জানি যে এখানে অনেক ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে। তোমাদের নাম, ভিডিও দেখাতে হবে না কারণ তোমরা বাড়িতে আছো, কে কিভাবে আছো, তাই জন্য জাস্ট অডিও
আনমিউট করে বলো যে তোমরা তোমাদের নাম, তোমাদের ডিপার্টমেন্ট, এন্ড হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে টু ইউ অ্যাট দিস মোমেন্ট। কেন, মানে আমরা এই লেকচার গুলো কেন করছি, এটা সিগনিফিকেন্স কি, যে কোনো দিক থেকে বলতে পারো, এক কথায় বলতে পারো, একটা সেন্টেন্সে বলতে পারো, ব্যাখ্যা করতে পারো, কিন্তু তোমাদের বক্তব্যটা আমি শুনতে চাই যে তোমরা আজকে এই অনুষ্ঠানটা তোমাদের কলেজ, আমাদের কলেজের সাথে, মালদা কলেজের সাথে কোলাবোরেট করে আমরা কেন করছি, এবং এটার তোমাদের জীবনের ইম্পর্টেন্সটা কি, এইটুকু শুধু একটু আমি জানতে চাই আগে। সো প্লিজ, যে কেউ শুরু করো। ইয়েস, শ্রয়িতা বলো। শ্রয়িতা সাহা। শ্রয়িতা আনমিউট করে বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ ম্যাম, আমি শ্রয়িতা সাহা, কৃষ্ণনগর ওমেন্স কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা। আমার মতে যে এনভায়রনমেন্ট ডে যে সেলিব্রেট করা হচ্ছে, আমার মতে যে পৃথিবী এখন সব ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, পৃথিবী সব বায়োডাইভার্সিটি লস হচ্ছে, এসবের জন্য এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করা ইজ টু ইম্পর্টেন্ট। আমার মতে এটাই। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো আমরা যে প্রবলেম গুলো ফেস করছি সেটা অ্যাড্রেস করতে আমরা এটা করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট। ম্যাম, আমি প্রিয়াঙ্কা সাহা, জিওগ্রাফি ডিপার্টমেন্ট, কৃষ্ণনগর ওমেন্স কলেজ। আচ্ছা। আমার মতে এখন পৃথিবী যেভাবে উষ্ণ হয়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন যেটা, আরেকটু হয়তো উষ্ণ হলে আমরা নিজেরাই টিকতে পারবো না। তাই এই পৃথিবী এত উষ্ণ হচ্ছে, এটাকে কমাতে আমাদের অনেক গাছ লাগাতে হবে, কিন্তু এটা সবাই সহমত হয়ও না, বা এটা অনেক কাজ এগিয়েও আসে না। এইটার জন্য আমাদের লোককে জানানো উচিত যে গাছ লাগান, প্রাণ বাঁচানোর জন্যই গাছটা লাগানো উচিত, কারণ আমরাই হয়তো আর টিকতে পারবো না আর বেশি উষ্ণ হলে পৃথিবী। ঠিক ঠিক ঠিক, তাহলে তুমিও বলতে চাইছো সেই প্রবলেমই, এবং প্রবলেমটা সলিউশনের দিকে আমাদের যেতে হবে। আচ্ছা, নেক্সট। বর্ষা বলো। হ্যালো ম্যাম, হ্যাঁ। আমার নাম বর্ষা বিশ্বাস। আমি কৃষ্ণনগর উমেন্স কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে বলছি। তো আচ্ছা। আমার মতে যে দিদিরা যেটা বললো যে ওটাই সঠিক, বাট যে শহর এলাকাতে মানে গাছের পরিমাণটা দেখবো খুবই কম। মানে এখন মানুষ গ্রাম এলাকা থেকে মানে দ্রুত বসতি যাচ্ছে যে শহর এলাকায়, তাদের মানে কাজের সূত্রে। তো সেখানে গাছপালা কেটে দেখা যায় যে বড় বড় ফ্ল্যাট হচ্ছে। তো এইগুলো দ্রুত যাতে বন্ধ করা হয়, মানে আরো বেশি গাছ লাগানো দরকার, এটাই বলেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তুমি দিদিদের সাথে সহমত। বিপ্র, বিপ্র বলো। বিপ্র বলে কেউ হাত তুলেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি বলছিলাম যে গাছ লাগানোটা বেশি প্রয়োজনীয় নাকি গাছ কাটা বন্ধ করাটা? কারণ আমার মনে হয় গাছ লাগিয়ে সেটি বড় হতে, অক্সিজেন নিতে, সেটি দেখভাল করতে এটা অনেক সময় এবং পয়সা দুটোই খুব বেশি করে সাপেক্ষ, এবং গাছ কাটা বন্ধ করাটা সেটা অলরেডি একটা অ্যাডভান্টেজে থাকবে। তো ঠিক। আপনার মানে আমি আপনার মতামতটা একটু জানতে চাই যে কোনটা হ্যাঁ হ্যাঁ, সঠিক, আমি তো মানে আমার বেশি মতামত দেবই। অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমি বলবো, তুমি বিপ্র, তুমি কোন ডিপার্টমেন্টে? ম্যাম আমি মালদা কলেজ থেকে জিওগ্রাফি ডিপার্টমেন্টের। আচ্ছা, মালদা কলেজ জিওগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, সবাই আজ এখন অব্দি 4 জন বলেছে সবাই জিওগ্রাফি। আহ তাহলে এবার অন্য ডিপার্টমেন্ট একটু শুনি। অন্য ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্টের কেউ?
ফিলোসফি আছে, হিস্ট্রি আছে, বলো তোমরা। হিস্ট্রি আছে, ফিলোসফি আছে, আচ্ছা। ফিজিক্স, কেমিস্ট্রি এরা আছে? যে কেউ বলো। বর্ষা বর্ষা বিশ্বাস। বলছি। হ্যাঁ ফিলোসফি ডিপার্টমেন্ট। হ্যাঁ, বলো বলো। আমি কৃষ্ণনগর উইমেন্স কলেজে পড়ি। আচ্ছা, হ্যাঁ তুমি বলো এবার আজকের দিনের ইম্পর্টেন্সটা তোমার কাছে। প্রচুর গাছ লাগাতে হবে, গাছের সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, আমার শহর এলাকায় প্রচুর গাছ লাগিয়ে মানে গাছের যত্ন করতে হবে। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। তুমিও তোমার অন্য বন্ধুদের মতোই বলেছো। আচ্ছা, এবার যদি একটু জিজ্ঞেস করি, থ্যাংক ইউ বর্ষা। এবার যদি জিজ্ঞেস করি যে এই ঠিক জিনিসটা আছে। এরকম, হ্যাঁ, এরকম সিচুয়েশনে আমরা এলাম কেন, সেটা কেউ আমি বলতে চাইছো? অন্য কেউ যদি বলতে চাও। আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আনমিউট করো। প্রিয়াঙ্কা বলো, প্রিয়াঙ্কা কিছু বলবে? হ্যাঁ ম্যাম, বলছি যে আমরা এই অবস্থায় এলাম কেন বলতে, এখন যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং জনসংখ্যা যেই পরিমাণে বেড়েছে এবং সকলের জন্য খাদ্য জোগান করতেই হবে, মানুষ বেঁচে থাকতে গেলে তাদের খাদ্য লাগবেই, এবং খাদ্য তো জোগান করার জন্য কৃষি জমি কাটতেই হবে, আর বনভূমি না কেটে কৃষি জমিটা তো আমরা পাবো না, তাই কৃষি জমি কাটতেই হবে। আবার মানুষের থাকার জন্য বসতিও তৈরির জন্য নগরায়ন করতে হবে, এগুলো তো অবশ্যই, যখন মানুষের সংখ্যা বাড়ছে তাদের থাকা খাওয়া সবার জায়গা করতেই হবে, এই কারণে বনভূমি কাটা হচ্ছে। কিন্তু তাতে পরিবেশের যে পরিমাণে ক্ষতি হচ্ছে, কিন্তু সেটা সবাই জেনেও হয়তো করতে হবেই, এটা মানে এই ক্ষেত্রেই বলছি। ঠিক ঠিক। আমান আলী বলো। হ্যাঁ ম্যাম, আমার মনে হয় যে প্রকৃতিকে আমরা আগে বন্ধু হিসেবে বেছে নিয়েছিলাম, কিন্তু বর্তমানকালে সে বন্ধুর ব্যবহার এতটাই করে ফেলেছি যে সে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা যদি বন্ধুর মতন প্রকৃতিকে একটু দেখি, একটু পরিবেশটাকে নিজের মতন করে ভালোভাবে বোঝার চেষ্টা করি যে আমাদের ক্ষতি তাদের ক্ষতি সমান, তাহলে বেশ ভালো হয় ম্যাম। ভেরি গুড। তুমি কোন ডিপার্টমেন্ট আর কোন কলেজ? ম্যাম আমি মালদা কলেজ ভূগোল বিভাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ হাত তুলেছিলে? বিপ্র হাত তুলেছিলে প্রবাবলি, আমি দেখলাম। হ্যাঁ ম্যাম, আমি যেটা বলতাম যে মেন প্রবলেম তোমার কথা শোনা যাচ্ছে না পরিষ্কার। ওভার মানে পপুলেশন, মানে ওভার জনসংখ্যা পপুলেশন। বৃদ্ধিটা, আনপ্ল্যান্ড পপুলেশনের যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজিং। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ ঠিক। ম্যাম, আমি ওটাই আচ্ছা, বলছিলাম, তো বলে থ্যাংক ইউ দিয়েছে। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে মোটামুটি তোমরা যা বললে সেটা হচ্ছে যে আজকে আমরা এই জায়গায় এসেছি বিকজ আমাদের কিছু করার ছিল না, মানে যেটা প্রিয়াঙ্কা সাহা যেটা বললো যে মানে করতেই তো হবে, এত ওভার পপুলেশন, আমাদের তো থাকার জায়গা মানে থাকতেই হবে, আমাদের গাছ কাটতেই হবে, কিন্তু আবার আমানও বললো যে আমাদের দুটো বন্ধু হিসেবে দেখতে হবে। তো এনিওয়ে, মানে তোমাদের ভাবনাগুলো অনেকটা যেটা আমি বলবো তার সাথে একটু অ্যালাইন্ড অবশ্যই হয়েছে। মানে আমি যেটা চাইছিলাম যে তোমরা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি, সেটা অলরেডি তোমাদের মধ্যে একটু একটু হলেও আছে। সঙ্গীতা, তুমি হ্যান্ড রেজ করেছো, সঙ্গীতা বলো। হ্যাঁ ম্যাম, আমি ফিলোসফি ডিপার্টমেন্ট, আচ্ছা কৃষ্ণনগর উইমেন্স কলেজ। ম্যাম, আপনি যেটা বলছিলেন যে যেটা পরিবেশের ক্ষতি করছে, আমার একটা জিনিস মনে হয় যে এই যে নেটওয়ার্ক গুলো, এই নেটওয়ার্ক, এটার জন্য প্রচন্ড বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে। আহ অনেক পশু পাখির ক্ষতি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, ওকে, ঠিক আছে, ঠিক আছে, তোমাদের আনসার গুলো আমি সব শুনলাম। এবারে আমি
আমার যে বলা সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাচ্ছি। আমি আমার ভিডিওটা অফ করছি, কারণ তা না হলে রেন্ডিশনে প্রবলেম হয়। আমি আবার ফিরে আসবো তোমাদের সাথে কথা বলতে মাঝখানে। আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, যদি কোনো কোয়েরি থাকে, কিছু প্রশ্ন থাকে, তাহলে সেটা নিজেদের খাতায় লিখে রাখো বা চ্যাট বক্সেও লিখতে পারো, আমি পরে দেখবো। ঠিক আছে? এবারে আমি চলে যাচ্ছি যে আমার মূল বক্তব্যটাতে। আহ আচ্ছা, আমার পিপিটিটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, পরিষ্কার হ্যাঁ, দেখা যাচ্ছে তো? একদম। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ ম্যাম। দেখো আমি আমার টপিক যেটা লিখেছি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্নস অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর সাম রিফ্লেকশনস। তার মানে রবীন্দ্রনাথ টেগোরের পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা, সেই নিয়ে যদি লেকচার দিতে হয়, সেটা তো একটা রিফ্রেশার কোর্স হয়ে যাবে। মানে তাতেও শেষ হবে না। মানে রিফ্রেশার কোর্স টিচাররা বুঝবেন, স্টুডেন্ট তোমরা অত বুঝবে না। এটা 2 সপ্তাহের কোর্স হয় টিচারদের আপডেট করার জন্য। আগে আগে সেটা আরো বেশি দিনের হতো, কিন্তু মানে এটা এত বড় একটা এরিয়া, তাই জন্য সেখানে সেটা আমি জাস্ট টাচ করবো। তাই বলেছি এনভায়রনমেন্টাল কনসার্নস গুলো একটু আলোচনা করবো। আচ্ছা, তোমরা এটা অলরেডি কল্পিতা ম্যাম বলেই দিয়েছেন যে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট 2024 এর যে থিম সেটা হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন, desertification and drought resilience. তার মানে আমাদের ল্যান্ড, আমাদের ফিউচার and we are the generation of restoration. মানে তোমাদের কথা বলা হচ্ছে। You are the generation restoration. You have to preserve your land. You have to preserve your future. Yeah? আচ্ছা, সো আমরা তো আর ফেরত যেতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারি? We can grow forest, যেটা তোমরা সবাই বলেছো। গাছ লাগাতে হবে, রিভাইভ ওয়াটার রিসোর্সেস, ব্রিং ব্যাক সয়েলস। We are the generation that can make peace with land. I mean, we have to think about land. We have to think. We are not thinking. We were only thinking about ourselves. We have to think about the land. ঠিক আছে? আচ্ছা, আমি একটা ফিডব্যাক পাচ্ছি। কারোর কি আনমিউট হয়ে আছো? একটা ফিডব্যাক পাচ্ছি আমি। আচ্ছা, এবার ঠিক হয়েছে। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করব, তাতে কি কি আলোচনা করব অলরেডি তোমরা একটু মেনশন করেছো, যে রিক্যাপিচুলেটিং দ্য প্রেজেন্ট এনভায়রনমেন্টাল কনসার্নস, সেটা হচ্ছে দ্য প্রবলেমস উই আর ফেসিং রাইট নাও, উইচ ইউ হ্যাভ অলরেডি মেনশনড আ লিটল বিট। আর আমি বলেছি দর্শনের ছাত্রী হিসেবে আমি পরিবেশগত দর্শন বা এনভায়রনমেন্টাল ফিলসফি কি সেটা বলবো। ম্যাম, আপনার কথা ঠিক শোনা যাচ্ছে না। ভারবিতি বোধহয় আছেন, না লেফট করে গেছেন? লেফট করে গেছেন সামহাও মনে হচ্ছে। টেকনিক্যাল কিছু ইস্যুস রয়েছে। উনি কি লেফট করে দিয়েছেন? ম্যাম তো হ্যাঁ, লেফট করে গেছেন।
হ্যাঁ হ্যাঁ বলতে গেলে তুমি একবার একটু ফোনে যোগাযোগ করে নিতে পারো। আমি একটু ফোন হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হতে পারে, উনি বুঝতেই পারছেন না, পারেনি যে উনি লেফট হয়ে গেছে। ঠিক আছে, আমি বলেছি, উনি জয়েন করছেন। কত অবধি শুনেছিলে আমি সেটাই, মানে আমি তো বুঝতেই পারছি না যে আমি লিভ করে গেছি যে। তুমি জাস্ট প্রথমেই ছিলে ইন্ট্রোডাকশনে, যেখানটায় ওই প্রবলেমস গুলোর কথা, স্টুডেন্টদের যে প্রবলেম গুলো আচ্ছা রেজ আচ্ছা করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তোমার প্রেজেন্টেশনে পিপিটিটা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের হ্যাঁ। প্রিন্সিপাল ম্যামও মিটিং হ্যাঁ এর মধ্যে বলে দিই, হ্যাঁ হ্যাঁ আমাদের ম্যাডাম আচ্ছা জয়েন আচ্ছা করেছেন, প্রিন্সিপাল আচ্ছা আমরা শুনেছিলাম শেষটা হচ্ছে যে ওই এনভায়রনমেন্টাল ফিলোসফি এরকম একটা কিছু আপনি বলছিলেন, যেটা আপনার বিষয়গত। আচ্ছা তো আচ্ছা, সেখান থেকে আমাদের শুরু করেন। ঠিক ঠিক, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমার খুব ভালো লাগছে আজকে মিটিংটা। আমি একটু কাজের মধ্যে ছিলাম, বেরিয়েই জয়েন করছি। খুব শুনতে ভালো লাগছে, কিন্তু আবার হয়তো বেরিয়ে যাব। হ্যাঁ মাঝে হ্যাঁ, মাঝে আসা যাওয়াটা চলতে থাকবে, কিন্তু মিটিংটা চলুক। খুব সুন্দর, থ্যাংক ইউ খুব সুন্দর ম্যাম। লেকচার। হ্যাঁ হ্যাঁ ওকে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো আমি ম্যাম যেটা বললেন যে আমি এনভায়রনমেন্টাল এথিক্স এর কথা বলেছি, এবং তারপরে এইগুলো মানে যে কন্টেন্ট গুলো আমি বলছিলাম, তার মধ্যে ইকোসেন্ট্রিজম, ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজির কথা একটু ছোঁবো। তারপর ইন্ডিয়ান ফিলসফিক্যাল পার্সপেক্টিভে এই আমরা যে জিনিসটার কথা বলতে চাইছি যে ইকোসেন্ট্রিজম, সেটার কোথায় রেফারেন্স আছে একটুখানি বলবো। আর তারপরে একদম শেষে টেগোরস ভিউ অফ নেচার সেটা বলে, আর তারপরে অবভিয়াসলি দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিসের এই ব্যাপারটা আমি সব লেকচারেই আনার চেষ্টা করি, কারণ even if we are studying philosophy or history or geography, anything, we have to connect theory to practice, otherwise there is no point. So সেইটার কথা একটু বলে আমরা শেষ করব। তো এবারে এনভায়রনমেন্টাল কনসার্নস বা যে প্রবলেমস গুলোর কথা আমরা আগেও তোমরাও বলেছো, স্টুডেন্ট তোমরাও সবাই বলেছো, সেগুলো আর আমি মানে রিপিট করব না। দেখো, তোমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলেছো, পলিউশনের কথা বলেছো, এবং তোমরা বলেছো যে এতটাই গরম, এরপর তো আমরা নিজেরাই বাঁচতে পারবো না। পলিউশনের কথা বলেছো, ওভার পপুলেশন, এবং বলেছো যে আর কিছু করার নেই, গাছ তো কাটতেই হবে, কারণ এই যে আনন্যাচারাল আনসাস্টেনেবল লেভেল অফ ওভার পপুলেশন হয়েছে, এবং আমাদের তো বাঁচতে হবে। তার মানে দেখো, এই যে অ্যাটিচিউডটা যে আমরা তো আমাদের কথাই বলবো, আমরা তো আমাদের কথাই ভাববো, আমাদের তো নিজেদের কথাই চিন্তা করতে হবে, এবং তাই তো, এবং একটা এমন প্রবলেমে আমরা পড়েছি যেখানে নেচার প্রোটেস্ট করতে শুরু করেছে, সে প্রোটেস্টটা দেখে আমরা ভয় পেয়ে এবার নেচারের কথা ভাবতে শুরু করেছি, তাই তো। কিন্তু মানে আমরা আলটিমেটলি আমাদের কথাই ভাবছি, কিন্তু যে আচ্ছা আমরা আর 10 বছর পর বেশি গরম লাগবে তো আমাদের, তাহলে এবার একটু নেচারের দিকে দেখি, মানে নিজেদের কথাই কিন্তু আমরা ভাবছি, এটাই আমি বলার চেষ্টা করছি, কারণ তোমরাও তাই বলেছো। হুম। এবার এই যে আমাদের কষ্টটা হচ্ছে, এই কারণে নেচারের দিকে, নেচারকে একটু বন্ধু করি, তা না হলে তো আমাদের আরো কষ্ট হবে। মানে মূল ফোকাসটা হচ্ছে আমরাই,
সেটাই আমি বলার চেষ্টা করছি যে প্রবলেমগুলো যে আমরা 1 2 3 4 করে পয়েন্ট আউট করছি এগুলো সব রিলেটেড টু আমাদের প্রবলেম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তারপরে ক্লাইমেট চেঞ্জ, এগুলো সব এক একটা প্রবলেম। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে হয়ে মানে তার মানে ফলগুলো আমরা তো দেখতেই পাচ্ছি, সাংঘাতিক। চেঞ্জ ইন সিজন, ডেজার্টিফিকেশন, যেগুলো এবারের আমাদের মোটো, এবারে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম ডেজার্টিফিকেশন, এগুলোকে আটকাতে হবে। অকারেন্স অফ নিউ ডিজিজেস, আমরা সবাই জানি কোভিড, সবাই জানি এরকম ভয়ঙ্কর। ফ্রিকুয়েন্ট অকারেন্স অফ ফ্লাডস, চেঞ্জ ইন ওভারঅল ওয়েদার সিনারিও, এইসব আমরা দেখি, এগুলো ভয় পাচ্ছি। এগুলো হচ্ছে নেচার প্রোটেস্ট করছে, তাই আমরা ভয় পাচ্ছি, তাই আমরা কনসিয়াস হয়েছি। হ্যাঁ, আরো দেখো, ওজোন লেয়ার ডিপ্লিশন, পাবলিক হেলথ ইস্যুস, ডিফরেস্টেশন, লস অফ বায়োডাইভার্সিটি, এগুলো সব ভয়ঙ্কর জিনিস। কাদের জন্য ভয়ঙ্কর? আমাদের জন্য ভয়ঙ্কর, তাই আমরা চিন্তিত হয়েছি। আচ্ছা, তাহলে এই গেল প্রবলেম। এবারে আমি ঢুকবো যে টেগরে যেতে হবে এবং প্র্যাকটিসে যেতে হবে, তার আগে একটুখানি এনভায়রনমেন্টাল ফিলোসফি কি সেটা একটু বলবো। বারবার বলছি, আমি দর্শনের ছাত্রী, এটার বাইরে আমি বেরোতে পারবো না, একটু তো বলবোই। এবং যেটা বলছি সেটা কিন্তু সবার জানার কথা। মানে ফিলোসফি মানে শুধু ফিলোসফি স্টুডেন্ট জানবে এমন তো নয়, ফিলোসফি তো দর্শন, সেটা সবার জন্য। তাহলে দেখো, এনভায়রনমেন্টাল ফিলোসফি কিন্তু it is a branch of philosophy that is concerned with natural environment and space within it. মানে মানে ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে হিউম্যানের রিলেশনশিপটা, সেই ফিলোসফি, সেই দর্শন কি কি প্রশ্ন করে না, প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই নেচার, নেচার মানে কি, ইজ ইট সামথিং এলস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ নন হিউম্যান এনভায়রনমেন্ট টু আস। ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু, ইনস্ট্রুমেন্টাল ভ্যালু, এই দু ধরনের ভ্যালু আছে। ইন্ট্রিনসিক মানে হচ্ছে যেটার ভ্যালু এমনি নিজে থেকেই আছে, আর ইনস্ট্রুমেন্টাল হচ্ছে যেটা তোমার জন্য সুবিধে, মানে it doesn't have a value of itself, but it is only helpful to you, that is why it has value. সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ভ্যালু। তাহলে what is the value of non human environment to us? এই নন হিউম্যান এনভায়রনমেন্টের ভ্যালুটা, এটা কতটা আমাদের জীবনে। How should we respond to environmental challenges such as pollution, climate change, এগুলো কিভাবে আমরা রেসপন্ড করব। তারপর how to understand the relationship between natural world and human technology, ওই যে লাস্টে বললে সঙ্গীতা, যে এই যে নেটওয়ার্ক, এগুলোর জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে। সেই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ডেভেলপমেন্ট, তার সাথে ন্যাচারাল ওয়ার্ল্ডের কি সম্পর্ক, এসব হচ্ছে আলোচিত হয় এনভায়রনমেন্টাল ফিলোসফিতে। এবং এই এনভায়রনমেন্টাল ফিলোসফি নিয়ে তো আজকের আলোচনা নয়, তাই আমি এটা নিয়ে আর বেশি ব্যাখ্যা দেব না। কিন্তু এনভায়রনমেন্টাল ফিলোসফির মধ্যে আমরা এই সমস্ত, এই যে টপিকগুলো লেখা রয়েছে, এই সমস্তটা আমরা পড়ি। তার মধ্যে এনভায়রনমেন্টাল এস্থেটিক্স, ইকোফেমিনিজম, শুধু আমরা কেন, অনেকেই পড়ে এগুলো। এনভায়রনমেন্টাল হারমেনিউটিক্স, থিওলজি এবং এনভায়রনমেন্টাল এথিক্স। তাহলে এবার চলে এলো যে এনভায়রনমেন্টাল এথিক্স বা পরিবেশ নীতিশাস্ত্র, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফিলোসফির একটা পার্ট। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে তো? আমি বেরিয়ে যাইনি তো? না না, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা। তাহলে পরিবেশ নীতিশাস্ত্র হচ্ছে একটি মানে ভাগ কিসের, পরিবেশগত দর্শনের। এবার এনভায়রনমেন্টাল এথিক্সটা কি? এনভায়রনমেন্টাল এথিক্স একটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে কিন্তু ওয়েস্টার্ন ট্রেডিশনে 1970s থেকে এসেছে, তার আগে নয়। মানে এনভায়রনমেন্টাল এথিক্স যে একটা ডিসিপ্লিন হিসেবে পড়া যায়, একটা যে সাবজেক্ট, একটা ডিসিপ্লিন, সেটা কিন্তু 1970s এর আগে কেউ ভাবেনি। কোথায় এর এক্সটেনশনটা হচ্ছে যে ট্রেডিশনাল বাউন্ডারি অফ এথিক্স, তার সেটা শুধুমাত্র হিউম্যানসদের মধ্যেই ছিল। এথিক্স শুধুমাত্র হিউম্যান, তার অ্যাকশন, তার কাজ, সেই নিয়ে আলোচনা হবে। কিন্তু নন হিউম্যান ওয়ার্ল্ডেও যে এথিক্স এর কথা আমরা ভাবতে পারি, পড়তে পারি, সেটা নিয়েও আলোচনা করা উচিত এবং যায়, সেটা কিন্তু 1970s থেকেই শুরু হলো।
আর প্রেজেন্টলি তো তোমরা জানো যে যে কোনো বড় বড় সংস্থা তার একটা এথিক্স কমিটি থাকে, এবং এনভায়রনমেন্টাল এথিক্স এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড ইট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ আ মেজর একাডেমিক ডিসিপ্লিন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এনভায়রনমেন্টাল এথিক্স এখন ভীষণ ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এবার এনভায়রনমেন্টাল এথিক্স সেটা কি কি মেজর গ্লোবাল ইস্যুস নিয়ে আলোচনা করে না, হিউম্যান রিলেশন টু এনভায়রনমেন্ট, হিউম্যানস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপন্সিবিলিটি টু নেচার। দেখো শুধুমাত্র আমি হিউম্যান অ্যাকশন শুধু নয়, ইট ইজ হিউম্যানস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপন্সিবিলিটি টু নেচার, এটাও কিন্তু আলোচনা করে এথিক্স। আন্ডারস্ট্যান্ডিং মানে শুধু আমি আমার কথা ভেবেই কি নেচারের কথায় মন দেবো, নাকি তার আন্ডারস্ট্যান্ডিংটা একটু অন্যরকমও হবে সেটাও ভাববো। আচ্ছা, অব্লিগেশন টু লিভ সাম অফ নেচার্স রিসোর্সেস টু পস্টারিটি, মানে সবটাই আমি ব্যবহার করে নিলাম, সব যত পেট্রোল কোল যা যা আছে সব আমরা আমাদের জেনারেশনই শেষ করে ফেললাম, পরের জেনারেশনের জন্য রাখবো না। কিন্তু দেখো জেনারেশন মানে সেই হিউম্যান বিংসই, সেটাই কি ভাববো নাকি আরো কিছু ভাববো? পলিউশন কন্ট্রোল কি করে করব, পপুলেশন কন্ট্রোল কি করে করব, ফুড প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কি করে হবে, এনার্জি প্রোডাকশন কনজাম্পশন এগুলো কি করে হবে, প্রিজার্ভেশন অফ ওয়াইল্ডনেস কি করে হবে, এটসেট্রা। তো এই সবটা এনভায়রনমেন্টাল এথিক্স আলোচনা করে। ওকে, আর এই যে এনভায়রনমেন্টাল যে পারসেপশন, এর তিনটে দিক আছে। এনভায়রনমেন্টাল এথিক্স যদি একদম ব্রডলি আমি আলোচনা করি, একদম ব্রডলি মানে যে কোনো স্টুডেন্ট বুঝতে পারবে, সেটা হচ্ছে এই তিনটে দিক, দ্যাট ইজ অ্যানথ্রোপোসেন্ট্রিজম, only humans have value, only humans। যেটা আজকে তোমাদের সমস্ত আলোচনায় আমরা সবাই এটাই ভাবি যে আমাদের কিন্তু বাঁচা মুশকিল হবে, আমাদের টেকা দায় হবে, আমাদের অসুবিধে হবে, আমাদের হচ্ছে, এবং সেটা থেকে আমাদের বাঁচতে হবে। তাহলে অনলি হিউম্যানস হ্যাভ ভ্যালু, এটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজম। সেকেন্ড হচ্ছে বায়োসেন্ট্রিজম, দ্যাট ইজ অল লিভিং থিংস হ্যাভ ভ্যালু, অল লিভিং থিংস, শুধুমাত্র মানে ট্রিজ, এভরিথিং লিভিং, অল আদার অ্যানিমালস, সবের ভ্যালু আছে। আর থার্ড হচ্ছে ইকোসেন্ট্রিজম, দ্যাট ইজ হোল ইকোলজিক্যাল সিস্টেম হ্যাভ ভ্যালুস, হোল ইকোলজিক্যাল সিস্টেম হ্যাভ ভ্যালু। ওই যে প্রথমেই বলছিলাম যে ভ্যালুটা কোথায় আমি পুট করব, শুধু নিজের কথা ভেবেই কি তাই জন্য আমি নেচারের কথা ভাববো, নাকি হোল ইকোলজিক্যাল সিস্টেম হ্যাভ ভ্যালু তাই জন্যই তাদের কথা ভাববো? তাহলে দেখো এই ছবিটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে ছবিটা? কেউ একজন আনমিউট করে হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। Okay, দেখা okay. যাচ্ছে। ম্যাম Okay. দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েস্টার্ন এথিক্যাল এক্সপ্যানশন। এই যে 1970s থেকে আলোচনা করা শুরু হলো, তাতে প্রথমে আলোচনা হতো যে এই যে এন্থ্রোপোসেন্ট্রিক ভিউ, শুধু হিউম্যানস হ্যাভ ভ্যালু। তারপর দেখো বায়োসেন্ট্রিক ভিউ এলো, অন্য সব রকম হিউম্যান মানে দোজ হু হ্যাভ লাইফ তার ভ্যালুটা দেওয়া শুরু হলো। তারপরে ইকোসেন্ট্রিক, ইকোসেন্ট্রিক মানে দেখো এই সব এসে গেছে কিন্তু, পাহাড় নদী জল ফরেস্ট এভরিথিং হ্যাভ ভ্যালু। তাহলে শুধু আমি নিজের কথা ভেবে এই কথাগুলো ভাববো না, এর নিজস্ব ভ্যালু আছে, এটাও আমাদের বুঝতে হবে। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন এথিক্যাল এক্সপ্যানশন। এইভাবে এই তিনটে দিকের কথাই তোমাদের মাথায় রাখতে হবে, যে নেচারের কথা আমি কিন্তু শুধু আমার পরবর্তী জীবনের বা আমার আগামী 10 বছর যেন ভালো থাকি আর যেন কষ্ট না হয় সেটার কথা ভেবে নয়, এভরিথিং হ্যাজ ভ্যালু, এইটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, এবার এই যে ইকোলজিক্যাল ক্রাইসিসটার মধ্যে আমরা আছি, এই ইকোলজিক্যাল ক্রাইসিসের কিন্তু হিস্টোরিক্যাল রুটসও আছে। সেখানে লিন হোয়াইট জুনিয়রের জাস্ট একটা কোটেশন তোমাদের আজকে আমি বলবো। দ্য এক্সপ্লয়টেটিভ ভিউ দ্যাট হ্যাজ জেনারেটেড মাচ অফ দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। এই এক্সপ্লয়টেটিভ ভিউ কেন, মানে এতে নেচারকে আমরা এক্সপ্লয়েট করেছি আর এই ক্রাইসিসের মধ্যে তাই আমরা এসেছি। এটা কেন হয়েছে? এটা একটা পার্সপেক্টিভ, ইট ইজ অবভিয়াসলি ডিবেটেবল, কিন্তু একটা পার্সপেক্টিভ হচ্ছে যে ইন ইউরোপ এন্ড নর্থ আমেরিকা it is a result of teachings of late medieval Latin Christianity.
ইট ইজ ডিবেটেবল, আমি কিন্তু প্রথমেই বলছি, এটা আমি জাস্ট একটা বক্তব্য বলছি, which can explain something. এই টিচিংটা কি, which conceived of humankind as superior to the rest of God's creation. এই যে humankind হচ্ছে superior to the rest of God's creation. God সবকিছু ক্রিয়েট করেছে, কিন্তু superior being হচ্ছে আমরা, and everything else has created for human use and enjoyment. দেখো, বাকি সবকিছু যা ক্রিয়েটেড হয়েছে, এভরিথিং, ইট ইজ অনলি ফর আওয়ার ইউজ, আমরা ব্যবহার করব বলে, আমরা এনজয় করব বলে। দ্য প্রেভিলেন্ট ভিউ দ্যাট নেচার হ্যাজ নো রিজন টু এক্সিস্ট এক্সেপ্ট টু সার্ভ হিউম্যানিটি মাস্ট বি অল টুগেদার রিজেক্টেড। এই ক্রাইসিসটার মধ্যে আমরা এই ভাবনাটার জন্যই কিন্তু এসেছি, এবং এই ভাবনাটা আমাদের মধ্যে সবার মধ্যে এখনো কোথাও না কোথাও কিন্তু আছে। উই ক্যানট ইগনোর ইট, we cannot deny it. আমরা সবাই কোথাও না কোথাও এটা কিন্তু বিশ্বাস করি যে আমরা হচ্ছি সুপিরিয়র, এবং বাকি যা কিছু এক্সিস্ট করে ইট ইজ অনলি ফর আওয়ার ইউসেজ অ্যান্ড আওয়ার এনজয়মেন্ট। তার ভ্যালুটা কিন্তু ইন্ট্রিনসিক নয়, ইট ইজ অনলি ইনস্ট্রুমেন্টাল। আমরা সেটা ব্যবহার করব কারণ উই আর দ্য বেস্ট, উই আর দ্য সুপিরিয়র ওয়ান্স, তাই তো? তাহলে এই যে ভাবনাটা আমাদের মধ্যে ঢুকে গেছে জেনারেশন আফটার জেনারেশন, এই যে চিন্তাটা, এর জন্যই এই এনভায়রনমেন্টাল ক্রাইসিসে আমরা পড়েছি। এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? আর এই যে এমার্জেন্স অফ ইকোসেন্ট্রিজম, যেটা ওই যে আমরা অ্যানথ্রোপোসেন্ট্রিক বা নট অনলি অ্যানথ্রোপোসেন্ট্রিক, বায়োসেন্ট্রিকও ভাববো না, আমরা কিন্তু একেবারে ইকোসেন্ট্রিক ভাববো, যে এভরিথিং হ্যাজ ভ্যালু। এইটা, এই অ্যানথ্রোপোসেন্ট্রিক পারসেপশনটা না, এই ওয়াইড স্প্রেড মানে সিভিয়ার এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য রেসপন্সিবল। And need was felt for overturning the existing view. কেন need was felt? Because nature gave us the threat. Nature started revolting. And then ecocentrism came to the scene. তখন কিন্তু ভাবনা শুরু হলো যে না, ইকোসেন্ট্রিজমের কথা ভাবতে হবে, we have to think. যদিও এটা আমরা চাপে পড়েই ভাবতে শুরু করেছি, এমন নয় যে এমনি এমনি ভাবলাম, কিন্তু ভাবতে হবে এবং এটা আমাদের চিন্তায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এবারে ইকুয়ালিটি অফ ইন্ট্রিনসিক ভ্যালু অ্যাক্রস হিউম্যান অ্যান্ড নন হিউম্যান নেচার অর বায়ো, এটা হচ্ছে ক্লেম অফ ইকোসেন্ট্রিজম। মানে ইকোসেন্ট্রিজম বলতে কি বোঝায়? ইকোসেন্ট্রিজম হচ্ছে এই বায়োস্ফেরিক্যাল ইগ্যালিটেরিয়ানিজমের কথা বলে। বায়োস্ফেরিক্যাল ইগ্যালিটেরিয়ানিজমটা কি? যে the needs of humanity and environment should be considered same. মানে the environment has its rights to safeguard their future on this planet. মানে এনভায়রনমেন্টেরও কিন্তু তার নিজের ফিউচারটা সেফগার্ড করার রাইট আছে, শুধু আমাদের নয়, এনভায়রনমেন্টেরও নিজের ফিউচার সেভ করার রাইট আছে। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ইগ্যালিটেরিয়ানিজম। মানে এভরিথিং ইজ ইকুয়াল, not for only human usage. Clear? এটা হচ্ছে ক্লেম অফ ইকোসেন্ট্রিজম। আচ্ছা, এই ইকোসেন্ট্রিজমের কনসেপ্ট বোঝানোর জন্য একটু শ্যালো ইকোলজি আর ডিপ ইকোলজির কনসেপ্ট আসবে। তাহলে ওই একই, মানে ডিফারেন্সটা ইজ দ্য সেম। ওই শ্যালো ইকোলজি বলবে হচ্ছে ওই অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ, আর ডিপ ইকোলজি এই যে আর্নেস্ট, ইনি একজন নরওয়েজিয়ান থিঙ্কার, উনি মানে ভীষণ ইম্পর্টেন্ট, যারা এনভায়রনমেন্টাল এথিক্স পড়াশোনা করে, যারা এটা নিয়ে আলোচনা করে, রিসার্চ করে, তারা এই আর্নেস্ট ছাড়া হবে না আর কি। হি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তার যে কনসেপ্ট অফ ডিপ ইকোলজি, এটা 1973-তে এই কনসেপ্টটা এসছে। এবং এটা কি? ইট ইজ নন অ্যানথ্রোপোসেন্ট্রিক, মানে শুধুমাত্র হিউম্যানস ভ্যালু, হিউম্যানের ভ্যালু এই নিয়ে নয়। ইট ইজ নন অ্যানথ্রোপোসেন্ট্রিক ইন ইটস আউটলুক, মানে ecocentric, its outlook is ecocentric, and it holds, deep ecology কি ভাবে? It holds that nature has to be preserved. প্রকৃতিকে আমাদের প্রিজার্ভ করতে হবে and protect করতে হবে for the sake of nature, for the sake of nature only, and not for the sake of future well-being of humans. মানে শুধুমাত্র আমাদের জন্য নয়, it has to be safeguarded for the sake of nature. It is very difficult, you know, এইটা বলা খুব সহজ,
কিন্তু এটা করা কিন্তু একেবারেই সহজ নয়, বিকজ ইট ইজ, আমরা যখন নিজে কোনো কাজ করব তখন আমরা নিজেদের কথা ভেবেই করব, এটাই আমাদের, এটা নেচার, ইট ইজ গিভেন। মানে আমরা কিছুতেই ওটা এর থেকে বেরোতে পারবো না, কিন্তু উই হ্যাভ টু ট্রাই, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে we have to safeguard nature for the sake of nature and not for our future. Okay, শুধুমাত্র নিজের কথা নয়, you have to think about the nature for the sake of its own preservation. Okay, so that is deep ecology. থিওরি প্র্যাকটিসে কতটা করতে পারবো, অ্যাটলিস্ট থিওরিতে তো অন্তত জানতে পারি, মানে অন্তত এই জিনিসটা যে আছে, ইট এক্সিস্ট ইন দ্য একাডেমিয়া, দিস কনসেপ্ট অফ ডিপ ইকোলজি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে, আচ্ছা, এবারে আমরা আসছি যে এই যে 1973-তে আর্নেস্ট যে কথাটা বললেন অ্যাবাউট ডিপ ইকোলজি, ইন্ডিয়ান ফিলসফি কিন্তু ইজ এ ভেরি ভেরি রিচ ডিসিপ্লিন। হ্যাঁ, মানে তাতে সব রকমের রেফারেন্স আছে, এবং এই যে ইকোলজিক্যাল হেরিটেজ না, এই ইকোলজিক্যাল হেরিটেজ কিন্তু ইন্ডিয়ান ট্রেডিশনেও আছে। ওকে, এবং সেটা কোথায় কোথায় আছে না, আমরা জৈনিজম এন্ড ইকোলজিতে পাবো। যারা এখানে ফিলোসফি দর্শনের ছাত্রছাত্রী, তারা জানবে যে আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে জৈনিজম পড়ি, বুদ্ধিজম পড়ি, কনসেপ্ট অফ রিন পড়ি, রিন। আর তারপরে আমরা টেগরস ভিউ অফ নেচার, যেটা আমাদের মানে আজকে আমার বক্তব্যের শেষ দিক, সেখানে যাব। তো তার আগে এই তিনটে কথাও আমি বলবো যে কোথায় কোথায় ইন্ডিয়ান ফিলোসফিতেও কিন্তু এই ইকোসেন্ট্রিক আউটলুকের কথা বলা আছে। মানে ইট ইজ নট, এটা ওয়েস্ট থেকে আমাদের ধার করে 1973 পর থেকে পেতে হবে এই কনসেপ্ট, তা কিন্তু নয়। আমরা হয়তো প্র্যাকটিস করতে পারিনি সবাই, কিন্তু এই কনসেপ্ট গুলো কিন্তু ছিল ইন্ডিয়ান ফিলোসফিতে, আর টেগোরের আলোচনাতেও এর রেফারেন্স কিন্তু অনেক আগে থেকে ছিল। সেটাই বলার উদ্দেশ্য আজকে। দেখো, জৈন এথিক্স মানে জৈন দর্শন, তার যে মানে এথিক্যাল যে পার্সপেক্টিভটা, সেটা কিন্তু ইকোলজিক্যালি সেন্সিটিভ, কারণ সেখানে আমরা 5 vows, এটা আমি যদিও আজকে যারা জিওগ্রাফি, কেমিস্ট্রি, হিস্ট্রি স্টুডেন্ট, তারা এগুলো হয়তো নাও মানে জানবে না, তাদের যদি ফিলোসফি পাস বা মাইনর থাকে তাহলে হয়তো তারা পড়তে পারবে, আর যারা অনার্স পড়ে তারা সবাই এগুলো পড়বে, কখনো না কখনো পড়বে। এবং এই যে 5 vows এর কথা জৈন এথিক্সে বলা হয়, সেটার মধ্যে আছে অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচার্য আর অপরিগ্রহ। এবং এই যে অহিংসা, এই অহিংসাটা কিন্তু অল লিভিং বিংস আন্ডার দ্য পারভিউ। এটা কিন্তু অহিংসা অনলি টুয়ার্ডস হিউম্যান বিংস নয়, অহিংসা টুয়ার্ডস অল লিভিং বিংস। তাহলে দেখো, বায়োসেন্ট্রিক ভিউ কিন্তু জৈনিজমে ছিল। বুদ্ধিজমেও দেখো, এই যে the aim of all ethical action is overcoming of dukkha. For attaining nirvana or positive bliss, Buddha prescribed the total eradication of greed, hatred, ego, and cultivation of moral values like compassion, non-injury, and universal love. এই যে compassion, non-injury, আর universal love, এটা not only towards human, কিন্তু it is for all. So এখানে এই যে আমরা যে ওয়েস্টার্ন এথিক্যাল এক্সপ্যানশনটা দেখছি, এটা কিন্তু কত বছর আগে জৈন দর্শন আর বৌদ্ধ দর্শনে কিন্তু ছিল। তারপর দেখো, ঋণ অর হিউম্যান ইনডেটেডনেস, বৈদিক দর্শনে এগুলোর কথা আমরা পাই। তাতে দেব ঋণ, ডেটস টু গড। তাতে এই যে ভূত ঋণ, ডেটস টু ইনসেক্টস এন্ড আদার অ্যানিমালস। তাহলে নট অনলি হিউম্যান বিংস, ভূত ঋণের কথা কিন্তু আমরা বেদিক ফিলোসফিতেও পাচ্ছি। তা এগুলো বলাটা বোধহয় আজকে মানে বেশি এই নিয়ে আলোচনা করাটা বোধহয় ঠিক না, বিকজ উই হ্যাভ মেনি কাইন্ডস অফ স্টুডেন্টস নট অনলি ফ্রম ফিলোসফি। কিন্তু তোমাদের এইটুকু ধারণা হলো যে আমরা কিন্তু শুধু ওয়েস্ট থেকে ইকোসেন্ট্রিজম বা বায়োসেন্ট্রিজম বা নন অ্যান্থ্রোপোসেন্ট্রিজম নিয়ে আলোচনা করছি, তা নয়। এটা কিন্তু আমাদের দর্শনেও অনেক বছর আগে থেকে ছিল। We failed to practice. এবং in Vedic age, man worshipped environmental factors. দেখো, আমাদের অনেক দেবতা আছে, বরুণ দেবতা, তাই তো? Man worshipped environmental factors and considered himself as part of it.
Indian psyche never encouraged treating fire, water, earth and air as subordinate to, মানে আমরা কিন্তু এদের নিজেদের সাবঅর্ডিনেট ভেবে কখনো, এবং ইনস্ট্রুমেন্টাল, ওই যে ভ্যালু নিজস্ব নেই, ভ্যালু শুধু আমাদের জন্য, সেটা কিন্তু কখনোই ওয়ার্ল্ড ইন্ডিয়ান মানে বেদিক ইন্ডিয়ান ফিলোসফির যে ভিউ, তাতে কিন্তু কখনোই এরকম ছিল না। This philosophical worldview, which recognizes the unity of humans, plants, and the universe, seem to provide a secure foundation for environmental ethics. এই environmental ethics বা পরিবেশ নীতিশাস্ত্রের যে ইন্ডিয়ান ফিলোসফির পার্টটা, এটা কিন্তু অনেক আগে থেকেই এই ইউনিটি রেকগনিশনটা বলা আছে। ওকে, আচ্ছা, এবারে আমরা টেগরে যাব, কিন্তু তার আগে একটুখানি ফিরে এলাম, যদি তোমাদের কিছু বক্তব্য থাকে এর মধ্যে, কারণ একভাবে আমি বলে যাচ্ছি, যদি তোমাদের কিছু বক্তব্য থাকে তোমরা প্লিজ ইউ ক্যান শেয়ার অর ইউ ক্যান আস্ক। আচ্ছা, তাহলে আমি আবার ফিরে যাই, যদি তোমাদের কোনো বক্তব্য না থাকে তাহলে আবার আমি ফিরে যাচ্ছি টেগরে, যেটা আমার একদম শেষ বক্তব্য। আচ্ছা, তাহলে এই যে আমি বললাম, যে কনসেপ্টের কথা বললাম, যে অ্যানথ্রোপোসেন্ট্রিজম, বায়োসেন্ট্রিজম অ্যান্ড ইকোসেন্ট্রিজম, এই যে আলোচনা, এই ইকোসেন্ট্রিজমের কনসেপ্ট কিন্তু এটা কিন্তু টেগরের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর কবিতা, শর্ট স্টোরি, নভেলস, এসে, এগুলো কিন্তু রেসপন্সিবিলিটি টুয়ার্ডস নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসার্নস, এগুলো আমরা তার বক্তব্যে অনেকবার পেয়েছি। এবং এই যে ওয়েস্ট থেকে যে আমরা সব কনসেপ্ট গুলো নিচ্ছি এমন নয়, আমাদের নিজেদের মানে দেশের প্রচুর লেখায় এই ব্যাপারগুলো কিন্তু ছিল অনেক আগে থেকে। বারবার বলছি, we failed to practice, but it was there. দেখো, এটা একটা লং প্যারাগ্রাফ লিখেছি আমি, environmental awareness in Tagore's work. He was a Nobel laureate in 20th century, the most prolific literary genius in Bengali literature. He created poems, short stories, short tales, novels, plays, etc. Acha. Tagore's majority of text, however, can be evaluated with environmental awareness and concern in today's environmental context. He was concerned about environmental degradation. এই যে প্রবলেমের কথা তোমরা বলছো, এই environmental degradation, hazards of wilderness, এগুলো কিন্তু consumerism on mankind, এই সবের কথা টেগরের লেখায় আমরা পাই। এবং the life and works of Tagore universally confirm his eco-consciousness, ওই যে ecocentrism, eco-consciousness এর কথা কিন্তু টেগরের ওয়ার্কে আছে। Man and nature coexist peacefully in balanced form, and man is portrayed as an integral component of nature rather than a superior one. এই যে superior, যেটা ওয়েস্টের কথা আমি বললাম, তার বিরুদ্ধে গিয়ে ম্যান যে একটা জাস্ট একটা ইন্টিগ্রাল পার্ট অফ আ ব্যালেন্সড ইকুইলিব্রিয়াম, সেটা কিন্তু which coexist peacefully with nature, এই ব্যাপারটা আমরা টেগরের লেখায় পাচ্ছি। এবং this realization towards humans and their relationship with nature encourages humanity to be sympathetic, ওই যে বৌদ্ধর compassion, encourages humanity to be sympathetic and empathetic to all aspects of nature, large and little, যেটা আমরা এখন করি না, এখন বাধ্যে পড়ে করছি, কিন্তু এতকাল করিনি, যে we have to empathize and sympathize with nature, এটা কখনোই করিনি, এখন বাধ্যে পড়ে করছি। Along with increased awareness, he harshly criticized the irrational actions of humanity against the natural world and environment. আচ্ছা, তাহলে দেখো, আমি যে কথাগুলো বললাম, যে ওয়েস্টের প্রবলেম, তারপরে কি করে এক্সপ্যানশন হচ্ছে, তারপরে অ্যানথ্রোপোসেন্ট্রিক, বায়োসেন্ট্রিক, ইকোসেন্ট্রিক, যেটা আমি বলতে চাইছি সেটা তোমরা ধরতে পারছো তো, যে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এ ইকোসেন্ট্রিজম, যে আমরা সুপিরিয়র নই, কিন্তু উই আর জাস্ট আ পার্ট, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে এই যে এমপ্যাথাইজ করা টুয়ার্ডস দ্য নেচার, সেটাই তো আমাদের অ্যাওয়ারনেস হবে।
আমরা কেন এরকম থিম নিয়েছি এবারে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে, যে আমাদের ল্যান্ড রিফর্মের কথা ভাবতে হবে, আমাদের ল্যান্ড প্রিজার্ভ করতে হবে, আমাদের ডেজার্টিফিকেশন যাতে না হয়, আমাদের এই যে এই কনসেপ্টস গুলো, এগুলো কেন ভাবছি আমি, যাতে we become aware and we become empathetic towards nature. তো এই কনসেপ্ট গুলো কিন্তু টেগরেও ছিল। এই বছরে যেটা থিম অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024, সেটা কিন্তু টেগরের আলোচনাতেও ছিল। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু স্টেট। আচ্ছা, তাহলে দেখো, টেগরস ক্রিটিসিজম অফ দ্য ওয়েস্টার্ন অ্যাটিটিউড টু নেচার। এই যে ওয়েস্টার্ন অ্যাটিটিউড, তাকে কিন্তু টেগর ক্রিটিসাইজও করেছেন। তিনি কি বলছেন? ইন দ্য ওয়েস্ট, দ্য প্রেভেলেন্ট ফিলিং is that nature belongs exclusively to inanimate things and to beasts, and there is sudden unaccountable break where human nature begins. মানে পুরো দুটো আলাদা, মানে নেচার হচ্ছে ইনঅ্যানিমেট জগৎ আর আমরা হচ্ছে হিউম্যান বিংস, সেটা একেবারে আলাদা। উই ইউজ নেচার ফর আওয়ার ওন বেনিফিট। Tagore attacks the reason-based attitude to measure the value of objects. দেখো, টেগর যখন এই ক্রিটিসিজমটা করছে, তখন কিন্তু এনভায়রনমেন্টাল এথিক্স বলে আলাদা কোনো ডিসিপ্লিন আসেইনি ওয়েস্টে। তখন টেগর এগুলোকে ক্রিটিসাইজ করছেন। তার অনেক পরে ওয়েস্ট রিয়েলাইজড এন্ড দেন দে স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট ইট। কিন্তু Tagore attacks a reason-based attitude to measure the value of objects. He holds that according to it, everything that is low in the scale of beings is merely nature. মানে হিউম্যান বিংস এর থেকে যাই নিচু, সেটাই হচ্ছে নেচার। And whatever has a stamp of perfection, because we are perfection, because we are intellectual, we are moral, because it is human and we are superior. এই যে reason-based attitude, এটাকে উনি অ্যাটাক করছেন। এবং উনি কি এই যে ওনার মধ্যে যে ইকোসেন্ট্রিজমটা, ইউনিটি এন্ড হারমোনি বিটুইন ম্যান অ্যান্ড নেচার, এই যে ইকোসেন্ট্রিজমটা, এটা ওনার মধ্যে আছে, ওনার লেখা এটা আছে। টেগর অ্যাকনলেজেস দ্য কিনশিপ অফ ম্যান অ্যান্ড নেচার। ম্যান অ্যান্ড নেচারের যে ব্যালেন্স, সেটার কথা উনি বলছেন। There is no such thing which is absolutely isolated in existence. মানে নেচার যে একেবারে আলাদা, আইসোলেটেড দেন হিউম্যান, অ্যান্ড হিউম্যান which is isolated from nature, এরকম কথা উনি বলেননি। He held a holistic, all-life embracing view and harmonized the man and nature and recognized the diversities and interconnectedness among human and other life forms. So, যে ব্যালেন্সের কথা উনি বলছেন, ম্যান অ্যান্ড নেচারের ব্যালেন্স আর ইন্টারকানেক্টেডনেস, এই সমস্তটা ওনার হোলিস্টিক, অল লাইফ এমব্রেসিং ভিউ এর কথা আমরা পাই। আচ্ছা, এবারে আমি আসছি টেগরের যে আলোচনা আমরা করব, তাতে আমি আজকে রেফারেন্স কিন্তু, মানে ওনার তো প্রচুর গল্পে, কবিতায়, লেখায় আছে, কিন্তু আজকে আমি রেফারেন্স দেব শুধু 4টে। একটা হচ্ছে, প্রথমটা হলো বলাই। কারা কারা বলাই পড়েছো? যদি না পড়ে থাকো কোনো অসুবিধে নেই, এটা গল্প বাড়িতে গিয়েই খুঁজে, মানে সবার বাড়িতে রবীন্দ্র রচনাবলী আছে এবং এটা ইন্টারনেটেও অ্যাভেলেবেল, করে ফেলতে পারবে। যদি না পড়ে থাকো, রবীন্দ্রনাথ আর এখনকার স্টুডেন্টরা পড়ে না, আমি শুনেও দেখেছি, মানে অনেকবার জিজ্ঞেস করেও দেখেছি। তো তোমাদের মধ্যে কি কেউ এরকম আছো এক্সেপশন যে বলাই পড়েছো? আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে, কিন্তু বলাই পড়োনি তো? ঠিক আছে, পড়ে নেবে। আজকে আমি একটুখানি বলি বলাইয়ের ব্যাপারে। আমি গল্পগুলো তো বলবো না, কিন্তু জাস্ট ওই অ্যাটিটিউডটা, ইকোসেন্ট্রিক অ্যাটিটিউডের কথাটা বলবো। বলাই হচ্ছে একজন সেন্ট্রাল ক্যারেক্টার অফ আ স্টোরি, আর হি এক্সপ্যান্ডস হিজ কনসিয়াসনেস টু দ্য হোল ওয়ার্ল্ড, whole nature, by uniting himself with the black clouds of the sky, with the raindrops and with the sunshine. এবং he feels the harmony of the nature at the time of his playing with grasses, feels sorrow when grasses are cut by the gardener. Such attitude leads to a loving and protective attitude towards the world. মানে এই যে বলাইয়ের ক্যারেক্টারটা রবীন্দ্রনাথ মানে লিখেছিলেন, তার ক্যারেক্টারের মধ্যে ওই ইউনিটি অফ ম্যান অ্যান্ড নেচারটাকে উনি প্রকাশ করেছেন। দেখো, আমি বলাইয়ের তোমাদের জন্য পড়নি অনেকেই, তোমাদের জন্য একটুখানি ছবি তুলে রেখেছি এটাতে। এখানে
যদি এটা পুরোটা পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু যাই হোক, আমি এটা পিপিটিটা না হয় দিয়ে দেবো, তোমরা একটু এই জায়গাটা পড়তেও পারো। পড়লে তোমরা বুঝতে পারবে। এই জায়গাটা একটু পড়ি, দেখো। এই যে ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়, সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মানে এটা বলাইয়ের কথা বলছে। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, একটা কিসের অব্যক্ত স্মৃতিতে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা যেন ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে। যা কিছু গল্প শুনেছে সব দিয়ে জোড়া তারা দিয়ে। অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটি বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলুম। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে। সেইটে দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ, তা ওর মনেই হয় না। ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলই গড়াচ্ছে। প্রায়ই তারই সেই ঢালু বেয়ে ও নিজে গড়াতো, সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুড়সুড়ি লাগতো, আর ও খিলখিল করে হেসে উঠত। রাত্রে বৃষ্টি, মানে বুঝতে পারছো যে ব্যাখ্যাটা দিয়েছে, এটা ইউনিটি অফ আ হিউম্যান বিইং উইথ নেচার। হ্যাঁ, আহ রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারুর উপরে এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা সব যেন অনেক কালের দাদামশাই, এক যে ছিল রাজাদের আমলের। তারপর দেখো, কেউ গাছের ফুল তোলে। দেখো এই জায়গাটা দেখো, কেউ গাছের ফুল তোলে, এইতে ওর বড় বাজে লাগে। আর কারুর কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই। সত্যি তো, গাছের ফুল তো আমরা সবাই তুলি। বলাইয়ের কাছে এই যে গাছের ফুল তোলাটা, এটা খুব সংকোচের, এবং অন্য কারুর কাছে এটার কোনো মানে নেই। এটাও সে বুঝেছে, মানে ওই যে অন্য কারুর কাছে যে এটার মানে নেই, সেটাও বলাই বোঝে। এই জন্য কথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়, মানে ওর খারাপ লাগে। ওর সঙ্গীরা ওকে খেপানোর জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। কিছুই না, আমরাও মারতে মারতে যেতে পারি, কিন্তু বলাইয়ের খারাপ লাগছে। আহ ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, বলাইয়ের কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। কেননা ঘাসের ভিতরে ভিতরেও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকুটুকু লতা, বেগুনি হলদে নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কন্টিকারি গাছ। যাই হোক, মোটমাট আমি পুরোটা পড়ছি না, কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এই যে বলাইয়ের ক্যারেক্টারটা উনি যেভাবে লিখছেন, এবং তার যে কনসার্নস গুলোকে উনি ব্যাখ্যা করছেন, এই কনসার্ন গুলো কিন্তু সব ইকোসেন্ট্রিক কনসার্ন, বায়োসেন্ট্রিক কনসার্ন, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, নিজের সাথে নেচারকে এক করে দেওয়া, এই যে কিনশিপ, এটার কথা এই বলাই গল্পটাতে কিন্তু রয়েছে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। বারবার ভয় পাচ্ছি, কারণ না না, শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। এইবার ম্যাম একটু শোনা যাচ্ছে। ভয়েস ক্র্যাক হচ্ছে তোমার। আচ্ছা, এবারে
হ্যাঁ হ্যাঁ, এবার শুনুন। তাহলে স্টুডেন্টরা তোমরা তোমার সঙ্গে বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আবার আমি ফিরি তাহলে। তাহলে বলাই হলো সবকটা আমি সবকটা পড়বো না, কিন্তু পরেরটা হচ্ছে অতিথি। অতিথি কেউ পড়েছো? না পড়োনি, আচ্ছা তাহলে আর আমি ওই আগের বারের মতন এটা আর পড়বো না। এটাও আমি কপি মানে ছবি তুলে এনেছি তোমাদের জন্য, আমি পিপিটিটা দিব কল্পিতা ম্যামকে, তোমরা এটা থেকে দেখতে পারো, আর অতিথি এমনি পড়তেও পারো। এই অতিথিতেও কিন্তু তারাপদ বলে একটি ছেলে, সে রিয়েলাইজ করে যে দ্য ফ্রিডম ইন অফ নেচার, ইন প্লেইং উইথ নেচার, মানে তাকে বাড়িতে রাখাই, সবসময় বেরিয়ে যায়। তো সেখানেও যে তারাপদর যে ক্যারেক্টারটা, যেরকম বলাইয়ের ক্যারেক্টারটা যেভাবে উনি লিখেছেন, তারাপদর ক্যারেক্টারটাও কিন্তু ওই কিনশিপ বিটুইন নেচার অ্যান্ড ম্যান, তারা যে এক, এটাকে উনি বোঝাতে চেষ্টা করেছেন। তাহলে গেল বলাই হলো, অতিথি হলো, এরপর হচ্ছে আমি মুক্তধারা। এই এই প্লেটা, এটা বোধহয় একটা সিনেমাও হয়েছিল, কিন্তু মুক্তধারাটা তোমরা মানে ওই সিনেমাটা অন্যরকম, এইটা মানে কেউ পড়েছো কি? ওই একটা ড্যাম ক্রিয়েশন, মানে চেন, পুটিং চেন অন দ্য রিভার। এই মুক্তধারাতে কিন্তু উনি এটার বিরুদ্ধে, ওই যে বলছি উনি প্রোটেস্ট করেছেন যে এই যে আমরা নেচারকে যে ইউজ করি, এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের করছে বিকজ অফ দিস ওভার পপুলেশন, বিকজ অফ সার্ভাইভাল, সেটার উনি এই যে ড্যাম কনস্ট্রাকশনের বিরুদ্ধে গিয়ে উনি এই গল্পটা লিখেছিলেন, মানে প্লেটা লিখেছিলেন। আর লাস্ট যে রেফারেন্সটা দেবো, যদি পড়া থাকতো তাহলে উই কুড হ্যাভ ডিসকাসড, কিন্তু যেহেতু পড়া নেই তাই জন্য মানে আমি বললে ব্যাপারটা ইন্টারেস্টিং হবে না। আর লাস্ট হচ্ছে রক্তকরবী, এটাও একটা সাংঘাতিক ইনফ্লুয়েন্সিয়াল প্লে, এবং এখানেও এই যে প্রাইড, গ্রিড, এই যে তিনটে জিনিস, মানে অ্যাকুমুলেশন, ওভার এক্সপ্লয়টেশন অফ নেচারে করেছি আমরা এই ওয়েলথ জন্য, গ্রিড, এটা, এইগুলোই কিন্তু রুট কজ অফ ম্যান সেপারেটনেস ফ্রম নেচার। এটা আমাদের নিজেদের গ্রিডের জন্য নেচারের থেকে আলাদা হয়ে গেছে, এই জিনিসটাই রক্তকরবী মানে এক্সপ্রেসড হয়েছে। এখানে আমি ছবিতে রেফারও করেছি যে কোন জায়গাটায় ব্যাপারগুলোর তোমরা পাবে। কিন্তু দেখো লাস্টে যে এই আমি যে ব্যাখ্যাটা লিখেছি সেটা দেখো, যে রেড অলিয়েন্ডার বা রক্তকরবী, mental awareness in this drama, both the abuse of nature, the nature ke abuse kora, and the exploitation of man are shown in magnificent form. It's also regarded as one of the best instances of ecofeminism. Ecofeminism is a part of environmental philosophy. It ফেমিনিজম অনেক, মানে যারা ইকোনমিক্স পড়ে তারা এই এটা নিয়ে আলোচনা অনেকেই পড়ে, মানে জেন্ডার স্টাডিজরাও ইকোফেমিনিজম পড়ে। তো এই প্লে, this play রক্তকরবী makes all humans understand about environmental imbalances because of our greed. Every scene causes the audience to reflect on environmental challenges. তো এই চারটে রেফারেন্স তোমরা পড়ো পরে, মানে দেখো যে যে আলোচনাটা আজকে আমরা করলাম এবং এই গল্পগুলো, নাটকগুলোতে যে ব্যাখ্যা রয়েছে, যেভাবে ক্যারেক্টার, তার সাথে এই আলোচনাটা কোনো মিল পাচ্ছ কিনা সেটা তোমরা দেখো। এছাড়াও রবীন্দ্রনাথের অনেক কবিতা, লেখা এটসেট্রায় প্রচুর জায়গায় এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এর রেফারেন্স তোমরা পাবে। যদি তোমরা রবীন্দ্রনাথ পড়তে শুরু করো, একটু হলেও পড়ো, তাহলে কিন্তু তোমরা পাবে, রেফারেন্স পাবে। আর এই যে বারবার বলছি ইন্ট্রিনসিক আর ইনস্ট্রুমেন্টাল ভ্যালু, আমরা ইন্ট্রিনসিক ভ্যালুর কথা ভাবতে হবে যে নেচারের ইন্ট্রিনসিক ভ্যালু আছে। আর নেচার ফর রবীন্দ্রনাথ with her varied forms and beauty is not a physical phenomena which is to be turned to use and left aside.
মানে এর যে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল ভ্যালু হবে, আমাদের জন্য এর ভ্যালু, আমাদের ইউজেজের জন্য এর ভ্যালু, তা নয়। But it is necessary, the varied forms of nature are necessary in the attainment of ideal perfection, as every note is necessary to the completeness of a symphony. So from what has been reflected is that Rabindranath admitted the intrinsic value of nature. যে ভ্যালুর কথা আমরা প্রথম থেকে বলছি, যে ভ্যালুর কথা ইকোসেন্ট্রিজম বলে, যে ভ্যালুর কথা অ্যান্থ্রোপোসেন্ট্রিজম বলে না, সেই ভ্যালু রবীন্দ্রনাথের মধ্যেও আমরা পেয়েছি, যে নেচার হ্যাজ ইন্ট্রিনসিক ভ্যালু। So we are in the concluding slide. আমার conclusion almost 1 ঘন্টা হয়েও গেছে। We will conclude. তাতে আমি বলবো এলি জনসন, দ্য রাইটার অফ আ মরালি ডিপ ওয়ার্ল্ড, এটা পড়তে পারো। এটা describes the environmental degradation as a time bomb which can explode any time unless man changes his present attitude towards nature, which is a suicidal attitude. মানে আমাদের attitude যেটা এখন, that is still anthropocentric because we are not aware. এবং এলি জনসন, he feels that today we need an ecocentric view, if not naturally, but we have to cultivate the view. যদি naturally আমরা এটা নাও বুঝতে পারি, we have to be aware and we have to cultivate the view of being empathetic towards nature, not for ourselves but for the nature. Such a view recognizes that life in nature, যেটা human being included, is interdependent and cooperation, mutual care and love should be maintained. From this perspective, Tagore may be considered as one of the leading thinkers on mental. পরে রিসার্চও করো, কেউ পেপারও লিখতে পারো, এই জিনিসটা নিয়ে কিন্তু প্রচুর পেপার লেখা যায়। যে এই যে আজকে আমরা এই ইকোসেন্ট্রিক ভিউ, এই যে এত কিছু ফেমিনিজম, এত কিছু ভাবছি, এর সাথে টেগরের কোথায় রিলেশন, কোথায় তার রেফারেন্স, এবং কতদিন আগে টেগর এই কথাগুলো বলে গেছিলেন। And Tagore's attitudes towards nature can provide a single motivating force for all activities and movements aimed at saving the earth from human exploitation. তার attitude of nature ও কিন্তু এই একই কথা, যেটা আজকে আমরা ভয়ভীত হয়ে করছি, সেটা ওনার লেখায় অনেক দিন আগে থেকে ছিল। গ্রেটা থার্নবার্গ কি শুনেছো তো, জানো তো গ্রেটা থার্নবার্গ কে? কেউ নাম শুনেছো গ্রেটা থার্নবার্গের? বাচ্চা মেয়ে, কিন্তু তোমাদেরই বয়সী। না ম্যাম। গ্রেটা থার্নবার্গ, তিনি একজন ভীষণ নামকরা ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, তাহলে ওয়ে আহেড এবার আমরা করব। প্রথম কথা তো নিজেরা একটু পড়াশোনা করব, গুগল থেকেই করি, কিন্তু করব। এই ইকোসেন্ট্রিক কি, ইকোসেন্ট্রিজম কি, কি করে আমরা নিজেরা ছোট ছোট স্টেপ নিয়ে, শুধুমাত্র আজকে 1 সপ্তাহ ব্যাপী কলেজ অর্গানাইজ করছে বলে আমি এনভায়রনমেন্ট নিয়ে ভাববো, তারপরেই আমি একটা চিপসের প্যাকেট খেয়ে ওটা রাস্তায় ফেলে দেবো, বা আমি প্লাস্টিক ইউজ করব বিকজ ইট ইজ কনভিনিয়েন্ট, বা আমি অকারণে এসি চালাবো, আমি অকারণে যন্ত্র করব, আমি যা করছি এতদিন তাই করে যাব। এই জিনিসটা থেকে আমাদের বেরোতে হবে। বলেছি we have to empathize, not for the sake of saving ourselves, but to understand and think about the nature also. এবং এইটা আগে নিজেকে বুঝতে হবে। নিজে বোঝার পর নেক্সট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু সেন্সিটাইজ ইউর নেচার। প্রথম হচ্ছে নিজেকে বুঝতে হবে, নিজের সেলফ লার্নিং, যে আমি কি করব, আমি কিভাবে এটা বুঝবো, আমি কি চেঞ্জ আনতে পারি, আমি আমার নিজের, আমি অন্য বোঝানোটা পরের স্টেপ, কিন্তু আই হ্যাভ টু মেক মাইসেলফ আন্ডারস্ট্যান্ড দ্য থিংস। মানে আমাকে আগে নিজেকে অ্যাওয়্যার হতে হবে যে আমি কোথায় দাঁড়িয়ে, my neighbor, our family members, about environmental concern. মানে do your part first. Do your part first. Then you aware others. নিজে আগে করো। তারপরে take steps in pollution control your own way. কেউ বলে দেবে না কি করে। Once you understand what is pollution, how pollution can be controlled, তখনই তুমি নিজে কিন্তু স্টেপগুলো নিতে শুরু করবে, তোমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না। তুমি আগে নিজে বুঝবে যে হাউ টু কন্ট্রোল পলিউশন।
অ্যাভয়েড প্লাস্টিক্স আমরা অনেক দিন ধরে বলছি, রিডিউস পেপার কনজাম্পশন, যত পেপার কনজাম্পশন রিডিউস গাছের রিকোয়ারমেন্ট কমবে। হয়তো কলেজে আছে, এবং জয়েন্ট কনফারেন্সেস ইউনাইটেড নেশন প্রচুর ওদের ওয়েবসাইট খুলে দেখবে অনেক রকমের এই যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেগুলো 17টা এনভায়রনমেন্টাল কনসার্ন নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফ্রিতে হয়, সেগুলোতে এদের এনরোল করো, সেই কনফারেন্স গুলোয় কি আলোচনা হচ্ছে দেখো। এবং গুগল অনলি টু ওয়াচ, মানে ফেসবুক ইনস্টাগ্রাম অনলি টু ওয়াচ রিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, সেটা না করে একটু অ্যাওয়ারনেস কি করে আমি এগুলো থেকে নিজেকে আগে বেটার করব, সেই ভাবনাটার মধ্যে রাখো নিজেকে, ঠিক আছে? এনিওয়ে, এটার কোনো প্রেসক্রাইবড কোনো রুলস হয় না। ওয়ান্স ইউ গেট অ্যাওয়্যার, you will start doing on your own. So thank you so much for your patient hearing. এবারে আমি তোমাদের ফিরে এলাম, এবার আমি তোমাদের আরেকবার জিজ্ঞেস করব যে তোমরা তোমাদের একটু আইডিয়াস, যে এই যে তোমাদের আমি বললাম যে তোমরা ইউ হ্যাভ টু মেক ইয়োরসেলফ কি বলবো অ্যাওয়্যার, and then you can do and aware others, your neighbors, your ফ্যামিলি মেম্বার্স এটসেট্রা। কিন্তু তোমরা নিজেরা যদি অ্যাওয়্যার হয়ে কিছু করতে চাও, কি করতে পারো সেটা যদি তোমরা একটু আমাকে বলো, কি করতে পারো, কি কি করতে পারো, ছোট ছোট স্টেপস। Is there anything which you can do? স্টুডেন্ট তোমাদের সকলকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের মতামতগুলো শেয়ার করতে পারো, যেমন ভাবে তোমরা প্রথমে শেয়ার করলে, রেসপন্স করলে, তোমরা এই ক্ষেত্রে খুব ভালো একটা মানে ম্যাডামের তরফ থেকে অনেক কিছু তোমরা শুনতে পেরেছো, জানতে পেরেছো। সেখান থেকে তোমাদের যে মতামতগুলো সেগুলো জানো যে তোমরা কি কি ভাবে নিজের বাড়ির থেকেই তোমরা শুরু করতে পারো, সেটা কি। এই ভাবনা চিন্তার জায়গা থেকে আমাদের কিন্তু মানে শুরু করতেই হবে। তোমরা বলো। শুরু করতে পারো অথবা অলরেডি তোমরা করছো, ইট ইজ ইন প্র্যাকটিস, ইউ ক্যান শেয়ার, যা খুশি। আসলে ওরা টায়ার্ড হয়ে গেছে, 1 ঘন্টার উপর শুনে আর ওদের ইচ্ছে করছে না। না একদমই না, আমাদের যেটা মানে একদম সেই মানে এই যে লেকচারটা একদম সেই প্রথম থেকে মানে এনভায়রনমেন্ট থেকে শুরু করে আমরা এথিক্সে গেলাম, এথিক্স থেকে ওয়েস্টার্ন কনটেক্সট, তারপরে আবার ইন্ডিয়ানের যে রেফারেন্সেস গুলো সেইগুলো আমাদের কিছুটা জানা করলো যে হ্যাঁ আমরা তো সত্যি ভারতীয় দর্শনে এগুলো তো পড়ে থাকি, এগুলো তো জানি আমরা। তারপরে সেই ওই টেকনিক্যাল টার্ম গুলো, ইকোসেন্ট্রিসিজম, এথনোসেন্ট্রিসিজম, বায়োসেন্ট্রিসিজম, এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম, এই যে ডিফারেন্সেস গুলো, এগুলো আমাদেরকে অনেকটা মানে সেই পয়েন্ট গুলোতে বোঝার একটা মানে জানার একটা জায়গা করে দিল যে সত্যি তো আমরা তো এরকম ভাবে ভাবি না, আমরা শুধু নিজেদেরকে ভাবি, যেটা ওদের প্রথমে আলোচনাতে উঠে আসলো যে ওরা আমরা কিন্তু শুধু মানুষের কথা বলছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা মানে প্রত্যেকটা অমানব যদি আমরা বলি নন হিউম্যান বিং, দে অলসো হ্যাভ সাম ইন্টেনসিভ ভ্যালু অ্যাকর্ডিং টু দেয়ার এক্সিস্টেন্স। তো সেই জায়গাগুলো থেকে আমাদের ভাবতে হবে। এবার সেইখানটা থেকেই আমাদের এই চিন্তা ভাবনাগুলো এবং এই এত আয়োজন, মানে এত আমাদের অ্যাওয়ারনেস করার যে সচেতন করার যে প্রয়োজনীয়তা। তো আমরা আমাদের এখান থেকে তোমরা হয়তো অনেকেই কন্ট্রিবিউট করছো, অনেক কিছু ভাবি। আমি যেমন আমি এখানে একটু বলতে চাই, আমার যে ছোট্ট মেয়েটি বাড়িতে যদি মোটর চালানো থাকে, মানে সবসময় সে সজাগ থাকে, আমরা ভুলে যাই কিন্তু সে সজাগ থাকে যে জল কখন পড়ছে, এবং সে চিৎকার শুরু করে দেয় যে জল পড়ছে, এবং সে নিজে গিয়ে বন্ধ করে। এবং যদি সে সেরকম অবস্থায় না থাকে, সে নিজে চিৎকার করে বলে যে কি জল পড়ছে বন্ধ করো। সো ইট ইজ ভেরি গুড। আমি মনে করি যে এই ধরনের সচেতনতা আমাদের প্রত্যেকের মধ্যে কন্ট্রিবিউট করছি টু সেভ ওয়াটার বাই সেভিং ওয়াটার, আর অন্যরকম ভাবে প্লাস্টিকের ব্যবহারটা আমরা কম করি। আমরা অনেক সময় বেশি প্লাস্টিক নিই না, যে নিজে থেকে, যেমন আমি এখন নিজেই করি যে ওই মলগুলোতে গিয়ে বাজার করতে গেলে বাড়ি থেকে আমি নিয়ে যাই, যাতে বারবার বেশি করে আমাকে না নিয়ে আসতে হয় বাড়িতে। প্রথম কথা হচ্ছে বাড়িতে আমার অনেকগুলো জমে যায়, সেটাকে আবার এক জায়গাতে রাখা একটা ঝামেলা, সেখান থেকে আমি একটু মুক্তি পাবো। অ্যাট দ্য সেম টাইম আমি প্লাস্টিকের ব্যবহারটা কিছুটা হলেও কম করতে পারবো। এইটা আমার পার্সোনাল ভিউ। এবং
এবং আমার মনে হয় তোমরাও কেউ না কেউ, মানে আমরা সকলেই প্রায় কম বেশি এইরকম ভাবে ভাবনা চিন্তা করি। সো এই থিওরি থেকে আমাদের প্র্যাকটিসের জায়গাটা যেটা তুমি বললে, এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু মানে আরো একটু বেশি ভাবতে হবে, একটু এগিয়ে আসতে হবে, অ্যাক্টিভলি আমাদের এটাতে পার্টিসিপেট করতে হবে। তো এইরকম ভাবেই আমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট, মানে ছোট মানে কি একদমই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এগুলো কিছু ম্যাটারই করে না, কিন্তু আমাদের ধারণার মধ্যেই থাকে না, কিন্তু তবুও আমরা এরকম ভাবেই কন্ট্রিবিউট করতে পারি। আমাদের ইন্টারভেনশনস গুলো আমাদের আজকে যে জায়গায় নিয়ে গিয়েছে, সেইখান থেকে আমাদের এইরকম করে হলে মানে এই একটু একটু ভাবেই কিন্তু আমাদেরকে নিজেদের সিচুয়েশনস গুলোর থেকে আমাদেরকে ওভারকাম করতে হবে, যে সিচুয়েশনস গুলো ওয়ার্স্ট হয়ে যাচ্ছে। যেটা তোমরা বললে যে আমরা এত গরমে থাকতে পারছি না, আবার এই আরো এর পরে কয়েক বছর পরে আমাদের মানে সেই ভয়াবহ একটা পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়াবো। এইরকম ভাবে কিন্তু আমরা কন্ট্রিবিউট করতে পারি, আবার করতে পারি সকলকেই। এবং এটা বারবার করতে হবে, এটা কন্টিনিউয়াস প্রসেস, একবার করলাম তা নয়, যেটা তুমি তোমার মাধ্যমে বক্তব্যের মাধ্যমেও বললে যে আমরা শুধু এই এক সপ্তাহ ব্যাপী নয়, বিভিন্ন কনফারেন্স গুলোকে অ্যাটেন্ড করার মাধ্যমে, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে সামান্য কিছু বলার মাধ্যমে কিন্তু আমরা এটাকে মানে এই কন্ট্রিবিউশনস গুলো আমরা করতে পারি towards to preserve the nature as well as our existence. স্টুডেন্টরা তোমরা বলো যে তোমরাও কিছু করছো, সেটাও তোমরা অনেক কিছুই করছো, কিছু না অনেক কিছুই হয়তো করো তোমরা। ওই প্লাস্টিকের যেটা বলে চিপসের প্যাকেটটা, সেটাও হয়তো তোমরা একটা জায়গাতে ফেলো, বা অনেক সময় অনেক কিছু কিছু গাছ লাগাও তোমরা। ওরাও কিন্তু করে অনেক কিছুই, আমাদের কলেজে গাছ লাগানো হয় একটা যে কোনো অনুষ্ঠানে সাধারণত আমরা গাছ দিই, যারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও পেয়েছি। এবং এর আগে এক সেমিনার হয়েছিল, সেখানে আমরা বৃক্ষরোপণ করেছিলাম। বৃক্ষরোপণ বন মহোৎসব হয়ে থাকে, এরকম ভাবে কিন্তু আমরা অনেক রকম ভাবে চেষ্টা করছি সেই জায়গা থেকে নিজেদেরকে রিকভারি করার, এই সিচুয়েশনটা থেকে ওভারকাম করার। তো তোমরা শেয়ার এবং করো, যদি এটা একটা বেশি গ্রুপ ভালো অফ হবে। স্টুডেন্ট এগুলো করে, এবং তার মানে এই যে তোদের কলেজে যে এত ক্লাবস আছে, সেই ক্লাবের যদি স্টুডেন্টরা মানে অন্য স্টুডেন্টদেরকেও ইনভলভ করে এই জিনিসগুলো করে না, তাহলে এই ব্যাপারটা মানে বছরের পর বছর হতে থাকবে। মানে হ্যাঁ, এটা হ্যাঁ, স্টুডেন্টদের দিয়ে করাতে হবে ওইটা, মানে কি করে আমি এনভায়রনমেন্টটা ক্লিন রাখবো, কি করে আমি নিজের ডে টু ডে লাইফে এইগুলোর ব্যবহার কমাবো, কিভাবে এগুলোকে আমি ইন্টারনালাইজ করব, আগে নিজে করব তারপর অন্যকে বোঝাবো, এই জিনিসটা মানে ভেতরে ঢুকতে হবে আর কি। তারপরে আমাদের এনসিসি ইউনিট আছে যারা হ্যাঁ মানে আমাদের হ্যাঁ কলেজে রেগুলার, ওরা কলেজটাকে ক্লিন রাখার একটা হ্যাঁ মানে হ্যাঁ ওদের একটা স্কিম আছে, সেখান থেকে ওরা কাজগুলো করে যায়। তারা বিভিন্ন স্কুলে গিয়ে, আমাদের একটা অ্যাডপ্টেড একটা স্কুল আছে, সেখানে গিয়ে ওরা কাজ করে। সুতরাং এইভাবে কিন্তু আমাদের স্টুডেন্টরা এবং যে কোনো প্রত্যেকটি ইনস্টিটিউশনে আমাদের হ্যাঁ স্টুডেন্টরা কিন্তু কন্ট্রিবিউট করছে, শুধুমাত্র সেটাকে কনসেপচুয়ালাইজ করে যে হ্যাঁ আমরাও এটা করছি, এর থেকে আমাদের বাড়াতে হবে, এই জায়গাগুলো থেকে আমাদের একটুখানি ভাবতে হবে, আরো ঠিক। একটু active। ম্যাম এই বিষয়ে আমিও কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো, প্লিজ। অবশ্যই বলো। আহ, এই আমাদের বাড়িতে আমার খুব ভালো লাগে যে একটা মাটির পাত্রে ছাদে জল দেওয়া থাকে, যে পাখিরা এসে হ্যাঁ খায়, যে এই এটা প্রথমে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম অনেক বছর আগেই, 3-4 বছর এটা কন্টিনিউ করা হয় আমাদের বাড়িতে, শুধুমাত্র গরমকাল না, শীতকাল বর্ষাকাল সবসময় একটা পাত্রে, মাটির পাত্রে সেখানে জল দেওয়া হয়, নিয়মিত পরিষ্কার করি, পরিষ্কারটা আমি নিজে করি, আমার খুব বেশ ভালো লাগে ব্যাপার, পাখিরা আসে স্নান করে জল খায়, আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে। দেন সকালবেলা বাবা পাখিগুলোকে কিছু খেতে দেয়, তো তারা এসে কিচিরমিচির করে, যে ব্যাপারটা খুব ভালো লাগে। বাহ, ভেরি গুড প্র্যাকটিস। দারুণ, হ্যাঁ। আর কেউ? ঠিক আছে। ম্যাম বলছি যে আমিও করেছি এরকম, সঙ্গীতা, ম্যাম হ্যাঁ আমিও করেছি, মানে বাড়িতে আমি অনেক গাছ লাগিয়েছি, আমার বাড়িতে প্রচুর গাছ আছে, বাহ আমার মানে গাছ খুব ভালো লাগে, ফুল গাছ বলতে পারেন, মানে অনেক গাছই লাগানো বাড়িতে। এই তো ছোট ছোট স্টেপ, এগুলো করতে হবে।
আচ্ছা। যাই হোক, আমরা এরকম ভাবেই ওদের কাছ থেকে রেসপন্স পাবো, কারণ আমরা জানি যে তারাই হচ্ছে জেনারেশন নেক্সট, তাদের তাদের হাতে সমস্ত কিছু, তাদের সচেতনতার উপরে আমাদের ভবিষ্যৎ তো অবশ্যই ঠিক। ডিপেন্ড করছে, তাদের নিজের ভবিষ্যৎও এবং পরবর্তী কয়েক প্রজন্ম ডিপেন্ড করছে। তো আমরা ভীষণ একটা আশাবাদী ওদের কাছ থেকে, ওদের কাছ থেকে আমরা একটু পজিটিভ রেসপন্স, ভীষণ আশাবাদী। এই আশা নিয়েই আমরা কিন্তু আমাদের আলোচনাগুলো শুধু আজকে এই অনুষ্ঠানটা নয়, আমরা সারা বছর এটা নিয়ে কাটাবো যে নেক্সট ইয়ারে আমরা কিছু আরো মানে খুব ভালো অভিজ্ঞতা নিয়ে, যে হ্যাঁ আমরা এটা করতে পেরেছি, তারা বলতে পারবে। আমরা ঠিক। নেক্সট ইয়ার তোমাদের কাছ থেকে আবার জানতে চাইবো যে হ্যাঁ তোমরা কিছু করতে পেরেছো, যেটা শুরু করেছো সেটা কন্টিনিউ করেছো, যারা শুরু করোনি ভাবনা চিন্তা শুরু করেছো, করবে এইরকম ভাবে। তো ভার্বিদি অনেক ধন্যবাদ। আমি Thank you. আমার এই যে অনুষ্ঠান আজকের এই এক দিবসীয় নয়, যে পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি আমাদের কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে, কলেজের তরফ থেকে আয়োজন করা হয়েছে স্কটিশ চার্চ কলেজ এবং মালদা কলেজের সাথে সহযোগিতায়, এই আজকের আলোচনাটি সমাপ্তি ঘোষণার জন্য এই অনুষ্ঠানে আরেকজন উদ্যোক্তা ডিপার্টমেন্ট অফ ফিজিক্স থেকে, ডিপার্টমেন্ট ফিজিক্স এর হেড শ্রী সজল বিশ্বাস মহাশয়কে আমি অনুরোধ করব ভার্বিদিকে অফিসিয়ালি আর কি থ্যাঙ্কস জানানোর জন্য এবং প্রোগ্রামটাকে আনুষ্ঠানিকভাবে, প্রোগ্রামটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার জন্য। শুভ অপরাহ্ন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর এই অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকার জন্য, এবং আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর নাতাশা দাশগুপ্ত মহাশয়াকে এই ধরনের প্রোগ্রাম সপ্তাহব্যাপী যে পরিবেশ দিবস উদযাপনের জন্য সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান, এটার জন্য উৎসাহ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের কলেজে বিভিন্ন বিভাগের যে বিভাগীয় প্রধানরা আছেন, আমার সহকর্মীরা, তারা যে উদ্যোগটা বাস্তবায়িত করছেন, এবং আমাদের স্কটিশ চার্চ কলেজ, মালদা কলেজের সহকর্মীরা, তারা একত্রিত হয়ে যে এত সুন্দর অনুষ্ঠানটা আমরা সপ্তাহব্যাপী উদযাপন করতে পারছি, তার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার সহকর্মীরা যারা এখানে উপস্থিত আছেন এবং আমার ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ থেকে যারা আছেন, তাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি ভার্বি ম্যাডামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনাকে বারবার আমরা কলেজে ডাকলে উনি আসেন এবং এত সুন্দর আমাদেরকে বিষয়বস্তুগুলো এত সুন্দরভাবে খুঁটিনাটি ভাবে বোঝান। আজকে যে বিষয়বস্তুটি উনি বুঝিয়েছেন সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্নস এন্ড রবীন্দ্রনাথ ট্যাগোর সাম রিফ্লেকশনস। মানে একদম মনে হচ্ছিল যেন এটা শুনতে শুনতে আমার নিজের ছেলেবেলায় চলে যাচ্ছিলাম, যখন মাধ্যমিকে পড়ছি, গল্পগুলো চোখের সামনে ভাসছিল, এবং বর্তমান প্রেক্ষাপটে এগুলোকে এত সুন্দরভাবে উনি উপস্থাপিত করেছেন সমস্যাগুলোকে, এবং কিভাবে আমরা চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ আমরা বাড়ির থেকে এই পরিবেশ রিস্টোরেশনে আমরা উদ্যোগী হতে পারি। পরিবেশ দিবস উদযাপন কোন একটি দিনের উৎসব নয়, এটি সারা বছর ধরে আমাদের সকলের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের এই পৃথিবীর যে ধরিত্রী মাতা, তাকে আমরা আবার সজীব করে তুলতে পারি। এবং আমাদের একটা সুকান্ত ভট্টাচার্য যে কবিতা, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে সরাবো এই পৃথিবীর জঞ্জাল, এই নবজাতককে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, আমার দৃঢ় অঙ্গীকার। হয়তো একটুখানি ইয়ে তাল গলে মিলিয়ে ফেললাম একটু। যাই হোক, এই বিষয়বস্তুটা আমরা কম বেশি জানি। তো আমাদের সকলের উচিত এই পৃথিবীটাকে আরো সুন্দরভাবে যাতে আমরা সাজিয়ে গুছিয়ে তুলতে পারি, সবুজ করে তুলতে পারি। তো এই প্রেক্ষাপট আরেকটা বিষয় বলি, আমরা আগামী পরশুদিন আমাদের কলেজে এই পরিবেশ বিষয়ে, পরিবেশ সচেতনতা বিষয়ে একটি আমরা মুভি শো আমরা দেখাবো। এই মুভিটা দেখার জন্য স্টুডেন্টদের সকলকে আমন্ত্রিত করছি। আশা করি তোমরা সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং আমাদের এই সপ্তাহব্যাপী যে কার্যক্রম, এটাকে বাস্তবায়িত করে তুলবে। এবং এটা হাইব্রিড মোডে হবে, সেটা বলে দাও, যে আমরা আমাদের কোলাবোরেটিভ যারা আছেন ইনস্টিটিউশন, তারাও এটাকে। ওকে ওকে, অবশ্যই অবশ্যই, আপনাদের সকলকেও আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি নেক্সট যে প্রোগ্রামগুলো, সেগুলোতে আপনাদের সকলকে সাথে পাবো। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। Thank you so much. ধন্যবাদ ভার্বিদি, once again. Thank you. Okay. Thank you so much.